বাইরের বৃষ্টির ফোঁটাগুলোকে দেখে মনে হচ্ছে তারা ঝড়ের কাছে হার মেনে নিয়েছে। অথচ প্রকৃতির এই তাণ্ডবের চেয়েও নোহার মনের ভেতরকার ঝড় যেন আরো প্রবল, আরো তীব্র। বিকেলের দিকে অনন্যা আর ইরিনা প্রায় জোর করেই নোহাকে টেনে নিয়ে এসেছে অনন্যার ঘরে। সে তখন থেকে খাটের পাশে হেলান দিয়ে নিঃশব্দে বসে আছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একসময় অনন্যার পাশে বসে পড়তে শুরু করলো। মাঝে একবার নোহার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু নোহার অনাগ্রহ দেখে আর জোরাজুরি করেনি। নোহার শরীর মনে এক অদ্ভুত ক্লান্তি ভর করেছে। সবকিছু অবশ লাগছে, যেন কোনো এক অনর্গত ভার ক্রমাগত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ একরকম নরম স্পর্শে নোহার ভাবনার জগৎ খানিকটা চূর্ণ হলো। শেরু, ছোট্ট বিড়ালটা এক লাফে তার কোলে উঠে এলো। নোহা তখনই খেয়াল করলো শেরুর শরীর পুরো ভেজা শীতল, হয়তো বৃষ্টির মাঝেও কোথাও ছিল। সে আলতো হাতে শেরুর মাথায় হাত রাখলো, আঙ্গুল বুলিয়ে দিল ভেজা লোমের ওপর। কপালে ভাঁজ ফেলে বলল, কি রে, ভিজলি কি করে? বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। এখন আর শুধুই ঝিরিঝিরি নয়, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নামছে মুষলধারে বৃষ্টি। নোহা আস্তে করে অনন্যার দিকে ফিরে বলল, অনন্যা, একটা কাজ করবে? অনন্যা বইটা বন্ধ করে তাকালো। বলো না, কি করতে হবে? আমার জন্য একটা ড্রেস এনে দিবে? শেরু ভেজা গায়ে উঠেছে, জামাটা ভিজিয়ে ফেলেছে, কাদাও লেগেছে কিছুটা। অনন্যা একটু চিন্তা ভাবনা করে বলল, আমি এনে দিচ্ছি আপু, কিন্তু শোনো, তুমি ওই ঘরে যাবে না। ভাইয়া মুখে যাই বলুক না কেন, আমি নিশ্চিত এখন একা একা অনেক কষ্ট পাচ্ছে। নোহা কোনো উত্তর দিল না। কিছু সময় নীরব থেকে জানালার দিকে তাকিয়ে থাকলো। অনন্যাও আর কিছুই বলল না, এক নিঃশব্দ বুঝতে পারার অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর নোহা জানালার ওই পাশে আকাশের তাণ্ডব দেখতে লাগলো। ঝড়ের তীব্রতা যেন তার ভেতরের গভীর এক প্রতিধ্বনি তুলেছে। অনন্যা দ্রুত ঘরে ফিরে এসে বলল, আপু, তোমার পোশাক। নোহা ধীর হাতে পোশাকটা নিল। তারপর কয়েক পায়ে এগিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দ্বিধায় কাটল। তারপর ধীর কণ্ঠে বলল, তোমার ভাইয়া কি ওই ঘরে? অনন্যা কপালে ভাঁজ ফেলে বলল, না, ভাইয়াকে তো ঘরে দেখলাম না, কোথায় গেছে কে জানে। নোহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে গেল। রাত তখন প্রায় 11টা। আহির ঘরে ঢুকলো চুপচাপ, নিঃশব্দে। পুরো শরীর ভিজে একাকার, ঠান্ডায় গা কাঁপছে। এতক্ষণ বাগানের বেঞ্চে বসে বৃষ্টির সিক্ত পরশ গায়ে মেখেছিল, যেন ভেতরের এলোমেলো ভাবনাগুলোকে ধুয়ে ফেলতে চেয়েছিল। ক্লান্ত ভঙ্গিতে জামা পাল্টে নিল, তারপর সোফায় এসে ধপ করে বসলো। গা জড়িয়ে এলো ঠান্ডার শিহরণ, কিন্তু মন অস্থির হয়ে উঠল অন্য কারণে। ঘরের দরজা খোলা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষার আলো মিটমিট করে জ্বলছে, চোখের সময় গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। নোহা এলো না। আহির নিঃশ্বাস ফেলল, জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করলো। তবে মনে এক অদ্ভুত অস্থিরতা, রাতের নীরবতা। অনন্যার পাশে শুয়ে থাকলেও নোহার চোখে এক ফোঁটাও ঘুম নেই। অস্থির মন বারবার কিছু একটা খুঁজে ফিরছে, অথচ সেই খোঁজের কোনো শেষ নেই। অনেকক্ষণ এদিক সেদিক করার পর অবশেষে ধীরে ধীরে উঠে বসলো। এক অজানা টান যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অজু করে শান্ত মনে তাহাজ্জুদ আদায় করলো। নামাজের পর কিছুক্ষণ মোনাজাতে নিমগ্ন রইল, যেন সমস্ত অভিমান, কষ্ট, না বলা কথা সবকিছু নীরবে আল্লাহর কাছে সমর্পণ করেছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো। আহিরের ঘরের দরজা তখনও খোলা। নোহা থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকলো। ঘরের কোনায় একটি মাত্র ডিম লাইট জ্বলছে, তার ম্রিয়মাণ আলোয় পুরো ঘর যেন এক ঘোর লাগা রূপ নিয়েছে। সোফায় শুয়ে আছে আহির, ভেজা পোশাকে। দীর্ঘক্ষণ বাগানে বসে থাকার কারণে ঠান্ডায় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, তবুও যেন ঘুমের গভীরে হারিয়ে গেছে। নোহা ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের ওপরে রাখা একটি চাদর তুলে নিল, আলতো করে জড়িয়ে দিল আহিরের শরীরে। তারপর আহিরের মুখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে, যেন শত কথা বলতে চাইছে।
অথচ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আপনি কি আশা করেছিলেন আমি আসব? হয়তো করেছিলেন। জানেন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আমি রাগী, উগ্র, বেপরোয়া, যাই হই না কেন নিজের ভুল স্বীকার করতে জানি। অথচ আপনাকে বোঝানোর চেষ্টা করিনি, শুধু ভুল বুঝিয়েছি। আপনার চোখের সামনে এক অদৃশ্য পর্দা নামানো হয়েছে, যার কারণে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন সেই পর্দা সরে যাবে, দেখবেন আপনিও বোকা হয়ে গেছেন। নোহা একটু থামল। আহিরের গভীর নিদ্রায় কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার উষ্ণ নিঃশ্বাস নোহার মনে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার করলো। আমি বুঝতে পারি একজন ছেলে এত সহজে তার বাবাকে কিভাবে অবিশ্বাস করবে, যেখানে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। অথচ আমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ থাকার পরেও আপনি চেয়েছিলেন, অন্তত আমি চেয়েছিলাম, অন্তত আপনি আমায় বিশ্বাস করুন। আপনি তো সবসময় খুব বুঝদার, আমার প্রতিটা বিষয়ে খেয়াল রাখেন। তাহলে যখন আমার জীবনে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নিজেকে সরিয়ে নিলেন কেন? আমি আপনার ছায়া চেয়েছিলাম খুব করে, কিন্তু আপনি বললেন আমার মুখ দেখতে চান না। তবে আমিও ঠিক করে ফেলেছি, এখন আর কারোর ছায়া চাই না। যা করার একাই করব। অনেক আগেই যা করার ছিল সেটাও এবার করব। আপনার কাছ থেকে আমি যা যা পেয়েছি তা আমার ছোট্ট জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। আমার নিঃসঙ্গ জীবন আপনি যে মুহূর্তগুলো দিয়ে রাঙিয়ে তুলেছেন, তা আমৃত্যু আমার সঙ্গী হয়ে থাকবে। নোহা ধীরে ধীরে আহিরের কপালে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। গভীর আবেগে এক টুকরো চুম্বন এঁকে দিল আহিরের ললাটে, যেন নীরব ভালোবাসার এক চিরস্থায়ী সিলমোহর। নিজের খেয়াল রাখবেন। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি বাতাসে বয়ে এলো। নুহা চমকে উঠে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। ঘুমন্ত আহির কিছুই টের পেল না, জানতেও পারল না গভীর রাতে কেউ একজন ভালোবাসা আর অভিমানের ভার নিয়ে হয়তো ও বা চিরতরে হারিয়ে গেল ভোরের আলোয়। রাউফ মীর শেহনাজ মীরের ঘরে ঢুকতেই তার মুখে এক তীক্ষ্ণ সুর নিয়ে বললেন, নোহা কোথায়? রাউফ মীরের প্রশ্নে শেহনাজ মীর কিছুটা অস্বস্তি বোধ করলো। শিহরিত কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো নোহা কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি। রাউফ মীর এক ফোঁটাও সময় না কাটিয়ে তীব্র কণ্ঠে বললেন, একদম বাজে কথা বলবি না শেহনাজ। নোহা যখন বলেছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আমি বুঝতে পেরেছি ও মিথ্যা কথা বলেনি। তবে আমি তো ওকে কিডন্যাপ করিনি। আমি নিশ্চিত এই কাজটা তোরই ছিল। শেহনাজ মীর খানিকটা হকচকিয়ে গেলেন, তারপর কিছুটা অস্বস্তি নিয়ে বলেন, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য আহির নোহাকে অবিশ্বাস করছে, তবে এবার আমি কিছুই করিনি। তখনই ঈশান ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মামুন, নিচে পুলিশ এসেছে, তোমাকে খুঁজছে। বিস্মিত রাউফ মীর ও শেহনাজ মীর দ্রুত নিচে নামলেন। রাউফ মীর পুলিশকে দেখেই প্রথমে প্রশ্ন করলেন, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার একটুখানি থেমে রাউফ মীরের দিকে তাকিয়ে বলেন, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। আপনার পুত্রবধূ আপনার নামে কিডন্যাপ এবং তাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ করেছেন। রাউফ মীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো আপনি কি বলছেন অফিসার? আর আপনি নিশ্চয়ই জানেন কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না। মিস্টার রাউফ, আপনার বিরুদ্ধে ইতিমধ্যে আপনার ভাইয়ের কোম্পানির টাকা আত্মসাৎ এবং ভাই ভাবিকে খুন করার অভিযোগ রয়েছে। কোম্পানির টাকার বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত, আর নোহা ও তার উকিল থানায় এসে কোম্পানির কাগজপত্র সহ সমস্ত প্রমাণ দিয়েছে। তাই আপনি এইসব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই নোহাকে মারতে চাইতেই পারেন। আর উনি জানিয়েছেন আপনি তাকে কোর্টে হাজির হতে দেবেন না বলেই কিডন্যাপ করেছিলেন। যদি তা না হতো তাহলে উনি কোর্টে হাজির হতেন। আপনি আপনার উকিলের সাথে কথা বলতে পারেন, তবে মনে হয় না এখন তাতে খুব একটা লাভ হবে। এই কথাগুলি শুনে রাউফ মীর স্তম্ভিত হয়ে গেলেন। তার মুঠো ফোনে তখন একটা নাম্বার ভেসে উঠল। তিনি 1 মিনিটের জন্য থামলেন। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, এখনো কি বাড়িতে আছেন? রাউফ মীর এক মুহূর্ত থেমে গেল। ফোনটি হাতে নিয়ে একটু দূরে বসার ঘরে চলে গেল। এসব কি নাটক শুরু করেছো তুমি? নোহা হেসে বলল,
নাটক? হ্যাঁ, কি করব বলুন? আপনার কাছ থেকেই তো শেখা। তবে এটা ছিল ট্রেইলার, বড় সারপ্রাইজ তো এখনো বাকি, আপনার ধ্বংস। রাউফ মির ক্ষিপ্ত হয়ে বললেন, কোথায় বসে এই চাল চালছো বলো তো? হঠাৎ এত সাহস? অবশ্য সাহস কোথায়? প্রাণের ভয়ে লুকিয়ে বসে আছো তাই না? আমার না তো হারানোর ভয় আছে, আর না তো প্রাণের ভয় আছে। তবে হ্যাঁ, আপনাকে শেষ না করে মরতে চাইনি, এটা বলতে পারেন। আপনাকে তো বিশ্বাস নেই। বাড়ির থেকেই যদি কিডন্যাপ করতে পারেন, তাহলে তো দেখব কখন প্রাণে মেরে গুম করে দিলেন, আর এমনভাবে সাজাবেন যে আমি হয়তো নিজে। যাই হোক, আপনার জন্য শুভ কামনা। তথাপি অপ্রত্যাশিতভাবে ফোনটি কেটে দিল। রাউফ মির ফোন থেকে চোখ তুলে পেছনের থেকে শেহনাজ মীরের দিকে ডাকল, শুনলেন? ভাইজান। রাউফ মীর একেবারে ক্ষিপ্ত হয়ে শেহনাজ মীরের গলা চেপে ধরল। দেখেছিস তুই কি করেছিস? তুই নুহাকে ওই ভিডিওটার কথা বলিসনি? তোকে তো আমি বিশ্বাস নেই। শেহনাজ মীর হালকা ভয় নিয়ে বলেন, আমি এটা কেন করব? যা কিছু হয়েছে তা তোমার বোকামির জন্য। তোমার কি দরকার ছিল নোহাকে ওর বাবা মায়ের হত্যার কথা বলার? রাউফ মির ক্ষোভে ফেটে পড়লেন, তুই তো আমার আগেই বলে দিয়েছিস হয়তো। কালসাপ? একটা দুধ কলা দিয়ে এতদিন ধরে কালসাপ পুষেছি। আমি ভেবেছিলাম ওই মেয়ে ভয় পাবে, কিন্তু না, ও উল্টো মাথায় উঠে বসেছে। এত কিছু ঘটে যাওয়ার পর এত দিক থেকে ওকে ভেঙে দেওয়া আর আমাকে শেষ করার কথার চক্কর ঘষছে। একদম নিজের বাপের মতো হয়ে গেছে। আমি তোমাকে সাবধান করেছিলাম ভাইজান, তুমি নোহাকে হালকাভাবে নিয়েছো, এখন সামলাও। রাউফ মিরের চোখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। একটা কথা বোঝে নে শেহনাজ, যদি আমি ফাঁসি আমার কিছু হয়, তাহলে তোকেও ছাড়বো না। ওই নোহা আর তোকে, সবাইকে শেষ করে দেব। পুলিশ অফিসার বাহির থেকে বলেন, কি হলো? আমরা কি দাওয়াত খেতে এসেছি? বসে বসে চা খাবো? তাড়াতাড়ি আসুন, আমাদের আরো কাজ আছে। রাউফ মির চুপচাপ বেরিয়ে আসলেন। চলুন অফিসার। নুহা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বিকালের সূর্য ক্রমশ রং বদলিয়েছে। আকাশ জুড়ে যেন লালচে আভা ছড়িয়ে পড়েছে। হঠাৎ পেছন থেকে পরিচিত এক স্নেহময় কণ্ঠ ভেসে এলো, তমাল উদ্দিনের স্ত্রী রাহেলার। নোহা, এসো মা, কিছু খেয়ে নাও। তমাল উদ্দিন একজন উকিল, ফায়েজ মীরের পূর্ব পরিচিত। ফায়েজ মীরের পরিবারের সাথে একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তমাল মীরের। নোহা ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হাসি মুখে বলল, আসলে আন্টি, খেতে ইচ্ছে করছে না। রাহেলার কাছে এসে সস্নেহে বলেন, আজ ভোরেই এসেছো, সকাল থেকে কিছুই খাওনি, আবার কত জায়গায় ঘুরে বেড়িয়েছো, এখন তো প্রায় বিকাল হতে চললো, এসব না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। নোহা কিছু বলতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, আপনাদের আমার জন্য ঝামেলা হচ্ছে তাই না তো আন্টি? আমি শুধু। রাহেলা সস্নেহে নোহার কাঁধে হাত রেখে বলেন, এসব কি বলছো মা? ঝামেলা কেন হবে? বরং আমি খুশি হয়েছি, এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি জানো, তোমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তোমাকে কত কোলে নিয়েছি, তুমি তো আমার মেয়ের মতোই। দেখো, যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে লড়াই করবে কিভাবে? শক্ত থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। এখন চলো, কিছু খেয়ে নাও, তোমার চেহারা কতটা ক্লান্ত লাগছে। নোহা রাহেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন মনের দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, আচ্ছা চলুন। নিচে নামতেই তমাল উদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল নোহার। তিনি নোহার দিকে তাকিয়ে একগাল হাসলেন। নোহা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আঙ্কেল পেয়েছেন? তমাল উদ্দিন তার হাতে ধরা একটি খাম নোহার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, হ্যাঁ, এই আসল রিপোর্ট। তবে এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাছাড়া তুমি যেই লোকটার ভিডিওতে দেখিয়েছিলে তার খোঁজও পেয়েছি। নোহার চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া খেলে গেল। সত্যি বলছেন? তমাল উদ্দিন মাথা নাড়ালেন, হ্যাঁ, তবে সমস্যা একটাই, যদি ভিডিওটা থাকতো তাহলে ওনাকে দিয়ে সত্যিটা স্বীকার করানো আরো সহজ হতো। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা ভিডিওটা কোনোভাবে পেতে পারতাম তাহলে প্রমাণটা আরো শক্তিশালী হতো।
নোহার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। চিন্তা করবেন না আঙ্কেল, ভিডিও আমি নিয়ে আসব, আর সেটাও খুব শীঘ্রই। তমাল উদ্দিন তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। নোহার মাথায় হাত রেখে বলেন, এতদিন এইসব কোনো একা একা সহ্য করেছি বলো তো মা? তোমার বাবা কি একা ছিল? আমার মতো আরো কত লোক আছে যারা তোমার বাবাকে ভালোবাসতো। ফয়েজ ভালোবাসার মতোই লোক ছিল। নোহা ঘরের ভেতরে অস্থিরভাবে পায়চারি করছিল। চিন্তাগুলো যেন একসঙ্গে এসে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। শেহনাজের মেয়ের কাছ থেকে লোভ দেখিয়ে ভিডিওটা নেওয়া যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কিভাবে? অন্য কোনো উপায় কি আছে? এখন তো সে আরো সতর্ক হয়ে গেছে। নিশ্চয় ভিডিওটা হাতের নাগালের বাইরে সরিয়ে ফেলেছে। নুহা দীর্ঘশ্বাস ফেলল। মাথার ভেতর একটা উপযুক্ত পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। হঠাৎ দরজায় টোকার শব্দ। আসতে পারি? নোহা দরজার দিকে তাকাতেই দেখল সিফাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। নোহা একটু বিরক্ত হলো বটে। সিফাত তমাল উদ্দিনের ছেলে। সকালে যখন নোহা এখানে আসে তখনই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহেলা। রাহেলার কাছ থেকে জানতে পেরেছে সিফাত সাধারণত এখানে থাকে না, কয়েকদিনের জন্য এসেছে মাত্র। পরিচয়ের পর থেকেই নোহা যতক্ষণ বসেছিল সিফাত একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, এমনভাবে যে নোহা বিরক্ত হয়ে উঠেছিল। আসুন, আপনারই তো বাড়ি। সিফাত হাসি মুখে ঘরে ঢুকলো। এই ঘরে আপাতত আপনি থাকবেন, তাই আপনার থেকে অনুমতি নিয়ে আসতে হলো। আমি সারা জীবন এখানে থাকতে আসিনি। আপনার কিছু কি দরকার? সিফাত কাঁধ ঝাঁকালো। আপনার কাছে আমার কি দরকার থাকতে পারে? আমি এখান দিয়েই যাচ্ছিলাম, আপনাকে একটু চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাহায্য করতে চান? তবে দরকার নেই। সিফাত এক মুহূর্ত নীরব থেকে বলল, এভাবে মুখের উপরে কেউ বলে? জানেন, অনেক বছর আগে আমি একবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি, তাই খুব বেশি যাওয়া হয়নি। সম্ভবত তখন আপনার 12তম জন্মদিন ছিল। আপনি তখন এখনকার তুলনায় ছোট ছিলেন। নোহা অবাক হলো না, বরং নির্লিপ্ত কণ্ঠে বলল, "হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না?" সিফাত একটু হেসে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনাকে গল্প বলছি। জানেন, ওই দিন আপনি দেখুন, আমি এমনিতেই সমস্যার মধ্যে আছি। এই মুহূর্তে কারোর সঙ্গে গল্প করার কোনো ইচ্ছা নেই আমার। কিছু মনে না করলে আপনি এখন যেতে পারেন। এভাবেই কেউ কারোর মুখের উপরে কথা বলে? আজব! আমার তো খারাপ লাগতে পারে নাকি? ও, আপনার খারাপ লেগেছে? হ্যাঁ, তাতে আমার কিছুই করার নেই। আমি এভাবেই কথা বলি। তা আপনি আমার কি সাহায্য করতে পারেন শুনি? সিফাত এবার মুখ গম্ভীর করলো। সেই জন্যই তো আপনার বর বেচারা। যাই হোক, ওই ভিডিওটা পেতে সাহায্য করতে পারি। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে বলুন, না থাকলে আমি একটা ভেবে দেখেছি। আসলে আপনাদের কথা শুনে যা বুঝলাম, শেহনাজ মীর অত্যন্ত লোভী মানুষ। কোনোভাবে যদি তাকে মাঝপথে বাধা দিল নোহা। লোভ দেখিয়ে কিছুই হবে না। সিফাত মাথা নেড়ে বলল, সেটাই তো আমিও ভাবছি, লোভ দেখিয়ে হবে না, কিন্তু ভয় দেখিয়ে তো হতে পারে, তাই না? ভয় দেখিয়ে? সিফাত মুস্কি হাসলো। দেখুন, মানুষ যতই খারাপ হোক না কেন, একটা না একটা দুর্বলতা থাকেই। একটু ভেবে বলুন তো, শেহনাজ মীরের দুর্বলতা ঠিক কি হতে পারে? নোহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, একটা দুর্বলতা আছে, কিন্তু। সিফাত চোখ কুঁচকালো, কৌতূহল আর চোখে মুখে স্পষ্ট কিন্তু কি। নোহা গভীর শ্বাস নিল। এই দুর্বলতাকে কি সত্যি ব্যবহার করা উচিত হবে? শেহনাজ মীর ফোনটা তুলতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, হ্যালো মিস্টার শেহনাজ মীর। আমি আমি আপনার কান্নার দিন নিয়ে কথা বলতে চাই। মানে, আমি বলতে চাইছি। নোহা বিরক্ত হয়ে সিফাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অদ্ভুত মানুষ তো, ফোনটা আমাকে দিন। হ্যালো। ওপাশ থেকে উত্তপ্ত কণ্ঠ ভেসে এলো, তুমি ঈশানের সঙ্গে কি করেছো? নোহা ঠান্ডা গলায় বলল, এখনো তো কিছুই করিনি, তবে করতে পারি। শেহনাজ মীরের কণ্ঠে ধরা পড়ল একরাশ অবিশ্বাস। আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভালো করেই জানি তুমি ঈশানকে কিছু করবে না, জাস্ট আমাকে ভয় দেখানোর জন্য চেষ্টা করছো। নোহা হেসে বলল, আপনার মনে হচ্ছে আমি এতটাও দয়া করব? আপনি আমার সঙ্গে যা করেছেন তাতে আপনাকে শেষ করে জেলে যেতে হলেও
আমি দুইবার ভাববো না। তবে দুর্ভাগ্য, আপনি গর্তে লুকিয়ে আছেন, বেরই হচ্ছে না। তাই বাধ্য হয়ে ঈশান। শেহনাজ মীর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাও আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ঈশানকে কিছু করতে পারো। এক মুহূর্ত নীরবতা। 1 মিনিট, আমি আপনাকে ভিডিও কল করছি। কাল রাতে সিফাতের সাহায্যে ঈশানকে কিডন্যাপ করা হয়েছিল। যদিও নোহা মন থেকে তা চায়নি, তবুও এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। ভয় দেখাতে গেলে এতটুকু তো করতেই হতো। যদিও টর্চারের কাজটা সিফাত করেছিল, তবুও নোহার নিজেরই খারাপ লেগেছিল এই সব করতে। কিন্তু শেহনাজ মীরের মতো মানুষের মতো কাঁপানোর জন্য মন কাঁপানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর ছিল না। ঈশান চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা, শরীরের রক্তাক্ত, চোখে যন্ত্রণা আর অভিমান। নোহা, তুমিও? আমি ভাবতেও পারিনি তুমি এমন কিছু করতে পারবে, তাও আমার সঙ্গে। নোহা এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। আমি দুঃখিত, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঈশানের চোখে অসহায় ক্ষোভ। তুমিও জানো না তুমি কি করছো? কাল রাতে আমি কোথা থেকে আসছিলাম সেটাও তো জানো না। মনে হয় বাড়ির কোনো খোঁজ খবরই রাখোনি। আহির ভাই প্রচন্ড অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কথাটা শোনার পর নোহার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সেই মুহূর্তে নিজেকে সংযত করলো। আহিরের পাশে তার পুরো পরিবার আছে, কিন্তু আমাকে তো একাই সব সামলাতে হবে। তাই আপাতত ওনার কথা ভাবছি না। সিপাত মুখ টিপে হেসে বলল, গুড। না ভাবাই উচিত। অমন ঢেড়স। কিন্তু নোহার রাগী চোখের দৃষ্টি পড়তেই সিফাত চুপ করে গেল। আপনি ফুপিকে কল করুন। সিফাত মুচকি হাসল, তারপর গম্ভীর মুখ করে বলল, সত্যি কথা আর ভাত নেই। যাই হোক, জো হুকুম ম্যাডাম। সিফাত ফোনটা হাতে করতেই ফোনের স্ক্রিনে ঈশানের রক্তাক্ত চেহারা শেহনাজ মিরে আটকে উঠল। নোহা এইসব করেছে? তুমি এতটা নিচে নামতে পারলো? শেহনাজ মিরের কথা শেষ হওয়ার আগেই সিফাত একটা লাঠি তুলে ঈশানের গায়ে সজোরে আঘাত করলো। ঈশানের যন্ত্রণায় গোঙানোর কণ্ঠ বাতাসে ভেসে কেঁপে উঠল। শেহনাজ মীর এবার সত্যি ভয় পেয়ে গেল। কি চাও তুমি? এতটা জঘন্য কাজ কেন করেছো? নোহার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে উঠল। এখন তো শুধু মারছি, প্রয়োজনে একেবারে শেষ করে ফেলতে পারি। তারপর এটাকে সাজিয়ে দেব একদম নিখুঁত একটা দুর্ঘটনা হিসাবে। এইসব তো আপনারাই শিখিয়েছেন, তাই না? সন্ধ্যার আবছা আলো তখনও ঘরে লেগে আছে। জানালার পর্দা ঝুলছে হালকা বাতাসে। ফোনের ওপাশ থেকে ভেসে আসা আতঙ্কিত কণ্ঠ নোহার ঠান্ডা হৃদয়ে কোনো রেখাপাত করছিল। নোহা সিফাতের দিকে তাকিয়ে বলল, সিফাত বলুন তো, কোন অ্যাক্সিডেন্টটা সবচেয়ে বেশি ভালো? সিফাত ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি এনে বলল, একটা গাড়ি দুর্ঘটনা। তবে গাড়িটা পুরোপুরি পুড়ে যাবে, লাশের চিহ্নও থাকবে না। না হয় 10 তলার ওপর থেকে ফেলে দেওয়া যেতে পারে। পরে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেবে। নোহা দাঁতে দাঁত চেপে বলল, আপনি সবসময় অতিরিক্ত কথা কেন বলেন? শেহনাজ মীরের কণ্ঠ এবার কেঁপে উঠল। তুমি কি চাও? নোহা ধীরে ধীরে বলল, ওই ভিডিওটা আমার হাতে তুলে দিন। আপনি তো তাতে নেই, তাহলে ভয় কিসের? আমি কথা দিচ্ছি কাউকে বলবো না যে আমাকে অপহরণ করেছিলেন আপনি। তবে যদি আপনি না দেন, তাও নিজের ভাইকে বাঁচাতে চান, তাহলে ঈশানের এই অবস্থা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি যা বলেছি তা করতেও আমার একটুও দেরি হয় না। সিফাত পাশ থেকে হেসে বলল, চিন্তা করবেন না ফুপি, নোহা না পারলে আমি আছি। আমি এইসব কাজে এক্সপার্ট। নোহা নোহা মীর হতভম্ব হয়ে বললেন, তুমি কে? সিপাত ভুরু কুঁচকিয়ে বলল, আহা, নিজের পরিচয় তো দেইনি। আমি সিপাত, বাবার নাম তমাল উদ্দিন, বয়স 26, এখনো বিয়ে করিনি, তবে ইচ্ছে আছে। আপনার মতো সুন্দরী কাউকে পেলেই। নুহার ধৈর্যের বাঁধ ভাঙল। এক প্রকার ধমক দিয়েই বলল, আপনি চুপ করবেন? এখনো ভিডিওটা পাঠান, তাহলে ঈশানকে ছেড়ে দিব। আর নয়তো বুঝতেই পারছেন
আমাকে এই নিচু কাজ করতে আপনারাই বাধ্য করেছেন। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সিফাত লাঠিটা নিয়ে আবারও ঈশানের দিকে এগিয়ে গেল। শেহনাজ মীরের চোখে জলে ভরে উঠল। আমি দিচ্ছি, শুধু ঈশানকে আর কষ্ট দিও না। আমি জন্মের পর থেকে ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দেইনি। আমার একমাত্র জীবনের অবলম্বন ও। চাইলে আমি থানায় গিয়ে স্বীকার করে নেব, না হলে আমি চলে আসতেছি। আমাকে মেরে ফেলো, তাও প্লিজ। ওকে ছেড়ে দাও, ওকে আঘাত করো না। একটু পর ফোনের স্ক্রিনে ভিডিওটা আসতেই নুহা সেটি ওপেন করে ঈশানের সামনে ধরল। এবার নিশ্চয়ই আর আমার প্রতি আপনার কোনো অভিযোগ নেই। তারপর এক মুহূর্ত থেমে নিস্তেজ কণ্ঠে বলল, তাও আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই সব কিছুতে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। আই এম সরি। পারলে মাফ করে দেবেন। না, না করতে পারলেও না হয় রাগ পুষে রাখবেন। সিফাত ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিফাত একটু আমতা আমতা করে বলল, দেখুন নুহা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু ওনাকে এখন বাড়িতে দেওয়ার দরকার নেই। ওনাকে হাসপাতালে রেখে দিলেই ভালো হয়। নোহা আর কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল। সিফাতও তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গেল। বলল, শেহনাজ শেহনাজ মীরের শাস্তিটা কি সত্যি মাফ করে দেবেন? নোহা থমকে দাঁড়িয়ে বলল, নিজের প্রাণের চেয়েও প্রিয় ছেলের চোখে ঘৃণা দেখার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? পারে না। আমি জানি উনি ঈশানকে কতটা ভালোবাসেন। উনি অত্যন্ত খারাপ মানুষ, এটা সত্যি। কিন্তু ঈশান শেহনাজ মীরের সম্পূর্ণ বিপরীত। উনি কথা বলতে বলতে নোহা হঠাৎ মাথায় হাত দিয়ে থেমে গেল। তার শরীর যেন কাঁপতে শুরু করলো। পায়ের নিচের মাটি টলমল করে উঠল। নোহা, আপনি ঠিক আছেন? নোহা আর কোনো উত্তর দিল না। ধপ করেই মাটিতে লুটিয়ে পড়তেই যাচ্ছিল। সিফাত এক প্রকার ঝাঁপিয়ে পড়ে নোহাকে কোনো মতে ধরে ফেলল। নোহা, নোহা, চোখ খুলুন। কি হয়েছে আপনার নোহা? হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বিছানায় ধীরে ধীরে চোখ মেলল নোহা। চারপাশটা একরকম ঝাপসা, মাথাটা ভারী মনে একটু একটু বুঝতে পারল তার হাতে স্যালাইন চলছে। হাসপাতালের পরিচিত গন্ধ নাকে আসতেই মনে পড়ে গেল সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখল সিফাত নার্সের সঙ্গে কথা বলছে। নোহাকে জেগে উঠতে দেখে সে দ্রুত এগিয়ে এলো, সাথে নার্সও। নার্স হাসি মুখেই বলল, এই তো আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আপনি অযথা এত চিন্তা করছিলেন। নোহা বিস্মিত চোখে তাকিয়ে বলল, উনি আমার স্বামী নন? নার্স একটু অপ্রস্তুত হয়ে গেল। ওহ সরি, আমার ভুল হয়েছে। আপনার স্যালাইন শেষ হলেই আপনি চলে যেতে পারেন। তবে আপনার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, খাওয়া দাওয়ার অনিয়মের কারণেই আপনার মাথা ঘুরে গিয়েছিল। এমনটা আর করবেন না। এই সময়ে আরও সাবধানে থাকা দরকার। নোহার কপালে ভাঁজ পড়ল। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। এই সময় বলতে? নার্স একগাল হাসি দিয়ে বলল, আপনি জানেন না? ডাক্তার বলল আপনি প্রেগনেন্ট, আপনি মা হতে চলেছেন। আমি তো ওনাকে এটাই বলছিলাম। অভিনন্দন আপনাকে। এই বলেই নার্স বেরিয়ে গেল। কিন্তু তার বলা কথাগুলো যেন নোহার চারপাশে বাতাসের যেন ঘুরপাক খেতে লাগলো। আমি মা হব? শরীরটা হঠাৎ শিহরিত হয়ে উঠল। বুকের ভেতর কোথাও যেন একটা মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এক অদ্ভুত আবেগে মনটা ভরে উঠল। আনন্দ, বিস্ময়, ভয় সব মিলিয়ে এক রঙিন ঘূর্ণির মতো মনে হচ্ছিল মুহূর্তটা। চোখের কোণে চিকচিক করে উঠল অশ্রুবিন্দু। এক অজানা অনুভূতির বিস্ফোরণ মনে হলো, যার নাম হয়তো ভালোবাসা, হয়তো মাতৃত্ব প্রথম স্পর্শ। ঠোঁটের কোণে আস্তে আস্তে এক অজানা হাসির আভা ফুটে উঠল। সিফাত উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই সত্যিটা দারুণ খবর, কিন্তু আপনি কি ভাবছেন? নোহা দ্রুত চোখের পানি মুছে নিল। আমার ফোনটা কোথায়? আমাকে দিন, আমি একটা কল করতে চাই। সিফাত একটু অবাক হলেও পকেট থেকে ফোনটা বের করে নোহার দিকে দিল। নোহা দ্রুত করে কারোর নাম্বার ডায়াল করলো, আর অপর পাশ থেকে রিসিভ হতেই, হ্যালো আহির। গাড়ি আস্তে আস্তে থামলো সিলেটের মালনীছড়া চা বাগানের পথের ধারে। গাড়ির ভেতরে বসে আছে নূর, ঘুমু ঘুমু চোখে হাত মুছে আহিরের দিকে তাকালো। কালো ফ্রকের ভেতর তার ছোট্ট শরীরটা মায়াবী লাগছে। মাথার দুই পাশে গোছানো ঝুঁটিগুলো যেন এক ছোট্ট আদুরে পরি।
নূর জানালার বাইরে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, চলে এসেছি। আহির হাসি মুখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ মাম্মা, আমরা চলে এসেছি। এরপর নূরকে কোলে তুলে গাড়ি থেকে নামিয়ে দিল। মাটিতে পা পড়তেই নূর বিস্ময়ে বড় বড় চোখ করে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলো। চারপাশের সবুজের সমুদ্র, দূরে নীলচে পাহাড়, তাদের কোলে সাদা মেঘের স্তূপ, বাতাসে ভাসতে থাকা চায়ের পাতার মিষ্টি ঘ্রাণ, সবকিছু যেন তাকে মোহিত করে দিল। নূর অবাক হয়ে বলল, এসব কত সুন্দর গো পাপ্পা, একেবারে আজ কি যেন বল দুল, ভালো লাগে না, ভুলে গেছি। আহির মৃদু হাসল। আশ্চর্য মাম্মা। নূর কপাল কুঁচকে বলল, আশ্চর্য? আহির নূরের হাত ধরে বলল, চলো মাম্মা, আমরা ওই দিকে যাব। নূর তখনও অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে, তার ছোট্ট চোখে বিস্ময়, মুগ্ধতা আর ভালো লাগার এক মিশ্র অনুভূতি খেলা করছিল। যেন এই প্রথম সে প্রকৃতির এতটা নিখুঁত সৌন্দর্য দেখল। আহির মালনী ছড়ায় কোম্পানির কাজে এসেছে। সেখানকার ম্যানেজার ও তার সহকারী তাকে দেখা মাত্রই এগিয়ে এলো। ম্যানেজার হাসি মুখে হাত বাড়িয়ে বলেন, হ্যালো মিস্টার আহির। আহির সঙ্গতভাবেই প্রতিউত্তর দিল, হ্যালো, সরি টু সে, লেট করে ফেললাম। আপনারা অলরেডি চলে এসেছেন। নূর আহিরের হাত ধরে বলল, পাপ্পা। আহির 1 মিনিট থেমে নূরের সামনে বসে জানতে চাইল, কি হয়েছে মাম্মা, কোনো সমস্যা? নূর পাহাড়ের দিকে ইশারা করে বলল, আমি ওই দিকে যেতে চাই। আহির শান্তভাবে বলল, পাপ্পার কাজ শেষ হলেই আমরা পরে ঘুরতে যাব, ঠিক আছে? এখন পাপ্পাকে কাজে যেতে হবে, এসো। নূর মুখে বলল, না, আমি এখনই যাব। আহির একটু নরম গলায় বলল, মাম্মা দেখো। তখন ম্যানেজার বলল, মিস্টার আহির, ও যখন ঘুরতে চাইছে তখন ঘুরুক, ছোট মানুষ আমাদের কাজের মাঝে শুধু শুধু বোর হয়ে থাকবে। আমি বরং এখানকার আমার একজন পরিচিত লোককে ডেকে দিচ্ছি, ওকে দেখে রাখবে। আহির একটু ভেবে বলল, কিন্তু? ম্যানেজার একজন লোক ডাকলেন, একটু বয়স্ক, রহিম, মামুনিকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাও, ঘোরা শেষে আমাদের কাছে পৌঁছে দিও। আর আমরা তো এই পাশেই থাকবো। আহির কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে, ওকে একা মুহূর্ত ছাড়তে আমার ভালো লাগে না। মাম্মা, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? দাদু যা বলবে শুনবে, ঠিক আছে? নূর মিষ্টি করে হাসল, ঠিক আছে পাপ্পা। তুমি জানো নূর, অলওয়েজ গুড গার্ল, তাই না? রহিম নূরকে নিয়ে হাঁটতে শুরু করলো। নূর চারপাশে তাকিয়ে তাকিয়ে অবাক হচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। রহিম অবাক হয়ে বলল, কি হলো মামুনি, মাটিতে বসলে? নূর একটু ক্ষুণ্ণ হয়ে বলল, আহ, আপনি তো দেখি খুব বোকা দাদু। এত হাঁটার পর নূর তো কেন যেন কি যেন বলে, ভুলে গেছি। রহিম নূরের মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করলো, ক্লান্ত? নূর মাথা নেড়ে বলে, হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছি। আমি পানি খাবো, কিন্তু পানিটা তো সাথে আনিনি। তুমি বরং চলো, তোমার আব্বুর কাছে গিয়ে সেখান থেকে পানি নিয়ে খাবে। এখান থেকে খুব বেশি দূরে না। নূর একটু বিরক্ত হয়েই বলল, না, আমি হাঁটতে পারছি না। দাদু, আপনি গিয়ে নিয়ে আসুন না, আমি এখানে আলো থাকতে চাই। রহিম খানিকটা চিন্তা করে বলল, তোমাকে এখানে একা রেখে যাওয়া যাবে না, বরং তুমি আমার পিঠে চড়ো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নূর মাথায় হাত দিয়ে বলল, উফ, আপনি এত বোকা। আপনার কি আমার পাপ্পার মতো শক্তি আছে? এত দূর আমাকে কিভাবে নিয়ে যাবেন? আপনি যান, আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। রহিম হাসি মুখে বলল, তাহলে তুমি কিন্তু কোথাও যাবে না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। রহিম শীতলভাবে বলল, ওকে। রহিম চলে গেল। নূর বসে বসে চারপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ একটি প্রজাপতি তার হাঁটুর উপরে এসে বসলো। নূর মুগ্ধ হয়ে বলল, আহ, এটা তো বাটারফ্লাই, কি সুন্দর তুমি, কত সুন্দর তোমার পাখা, কালো আর ইয়েলো। এরপর নূর আক্ষেপ করে বলল, মনটাই খারাপ হয়ে গেল। যদি তোমার মতো উড়তে পারতাম তাহলে কত জায়গায় উড়ে উড়ে চলে যেতাম, মাম্মাকেও খুঁজে পেতাম। তুমি কত জায়গায় যাও, তুমি কি জানো আমার মাম্মা কোথায়?
তুমি যদি আমার মাম্মাকে কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে ফেভারিট ডলটা দিয়ে দিব। বলো ডিল? নূর হাত বাড়ালেই প্রজাপতিটি ভয় পেয়ে উড়ে গেল। নূর হতাশ হয়ে উঠে দাঁড়ালো, দুটি হাত কোমরে রেখে বলল, এই এই, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও না। তোমার কি ডল ফেভারিট না? না হয় অন্য কিছু নিতে পারো, শোনো না। নূর প্রজাপতির পিছু পিছু ছুটতে শুরু করলো। সিলেটের সবুজে ঘেরা পাহাড়ি এলাকার এক কোণে দাঁড়িয়ে দোতলা বাড়িটি যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক শান্তির আশ্রয়। লাল টালির ছাদ, সাদা রঙের দেওয়াল আর চারপাশের বাহারি ফুলের বাগান একে দিয়েছে মনোরম সৌন্দর্য। প্রথম তলায় প্রশস্ত বারান্দা, যেখানে কাঠের মোড়া আর দোলনা রাখা, সাদা কালো পাথরের মোজাইক করা মেঝে, কাঠের পাল্লার ওপর জানালা আর পুরানো দিনের টঙে তৈরি দরজাগুলো বাড়ির ভেতরের ঐতিহ্যের ছাপ বহন করে। দোতলায় উঠতে সিঁড়িতে বাঁক নিয়ে উপরে উঠেছে, রেলিংয়ে লোহার কারুকার্য খোদাই করা। ওপরে উঠলে দেখা যায় একটি বড় খোলা বারান্দা, যেখান থেকে দূরের চা বাগান আর পাহাড়ের সবুজ দৃশ্য চোখে পড়ে। নোহা দাঁড়িয়ে আছে বারান্দার রেলিং ধরে, তার খোলা চুল বাতাসে আলতো করে উড়ছে, চোখ দুটি হারিয়ে গেছে দূরের নৈসর্গিক দৃশ্যের গভীরে। এমনটা সে প্রায়ই করেনি যখন মনটা ব্যস্ত হয়ে যায়। পাশে সিফাত নীরব উপস্থিত, এক হাত পকেটে রেখে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে এক পলক নোহার দিকে তাকাচ্ছে। 5টি বছর পেরিয়ে গেছে সেই রাতের পর থেকে। অনেক কিছু বদলে গেছে। রাউফ মীরের শাস্তির ব্যবস্থা করতে পারলে তো ও নোহাকে অনেক কিছু হারাতে বাধ্য করেছে, কিন্তু হারানোর মাঝে কিছু প্রাপ্তি থাকে যা জীবনকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সেদিন যখন নোহা উপলব্ধি করেছিল যে তার সিদ্ধান্ত আবার ভুল, তখন সে ঠিক করে নিয়েছিল যে এই শহর এবং এই মানুষগুলোকে ছেড়ে চলে যাবে, নতুন কিছু শুরুর পথে পা রাখবে, যেখানে আর কোনো ভালোবাসা তাকে ঠকাবে না, আর কোনো বেদনা তাকে আঘাত করবে না। তবে সে একা আসেনি, তার সাথে ছিল তার জীবনের একমাত্র প্রাপ্তি, তার এবং আহিরের ভালোবাসার সেই অংশ, যে অংশ তাকে শূন্যতার মধ্যে নতুন আশা, এক জীবন শক্তি দিয়ে দিয়েছে। সিফাত একটু হেসে বলল, কিন্তু এত বছর তো পার হয়ে গেছে নোহা, এখন যদি আপনি আমাদের বাড়িতে যান, তাতে কি কিছু পরিবর্তন হবে? আসলে আম্মু আব্বু চাইছিল আরুষিকে দেখতে, আর আপনার সেই হাদা, মানে আমি বলতে চাইছি আপনার স্বামী কি আপনার জন্য এত বছর বিয়ে না করেই অপেক্ষা করছে? আর দেখা হওয়ার তো কোনো চান্সও নেই, আমাদের বাড়ির দূরত্ব অনেক। নোহা মুচকি হাসল, তার চোখে এক ধরনের নিকষলতা। তবুও আমি ওইখানে আর কখনো পা রাখতে চাই না। ওই শহর আমাকে যতটা দিয়েছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে। একবার পা রাখা, জীবনে অনেক কিছু হারানোর পর আবারও সেই একই ভুল আমি করতে চাই না। এখানেই সুখে আছি। সিফাত কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, তবে আপনার বোন, তাকে নিয়ে আপনার কি মত? আপনি তো জানেন ও ভালো আছে, তার স্বামী, সংসার, বাচ্চা সব নিয়েই সুখী। আমিও চাই আরো ভালো থাকুক। আর আপনি তো আমাকে খবরগুলো দিয়েছেন, এখন আবার বলবেন মিথ্যা বলেছেন? সিফাত হাসলো, পাগল নাকি, আপনাকে মিথ্যা বলবো? তর্ক করে আপনার সাথে আমি কখনো জিতেছি বলে বলে মনে হয় না। বাদ দিন সেসব, আমাকে যেতে হবে। আমার জান কোথায়? সকাল থেকে তো তাকে দেখছি না। নোহা হেসে বলল, আমি সকালে যখন গেলাম ও তো ঘুমাচ্ছিল, ফিরে এসে আর দেখিনি। নানুর সাথে কোথায় যেন গেছে মনে হয়। নানি, আপনি কি আরুষিকে দেখেছেন? মরিয়ম বেগম উঠোনে বসে আপন মনে চুল আঁচড়ে নিচ্ছিলেন। রোদের কোমল আলো আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল কাঁচা নারকেলের তেলের মিষ্টি গন্ধ। বয়সের ছাপ পড়লেও তার মুখাবয়বে এক ধরনের প্রশান্তির ছোঁয়া। নোহা প্রশ্ন শুনে তিনি কিছুক্ষণ চুপ করে চুল আঁচড়ানোর কাজ বন্ধ করে তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। মরিয়ম বেগম শান্ত স্বরে বললেন,
একটু আগেই তো এখানে ছিল, ঘুম থেকে উঠে তোর কথা জিজ্ঞাসা করছিল। জানি না এইটুকুর ভেতরে কোথায় গেল। নানুর সাথে গেছে হয়তো। মরিয়ম বেগমও আজনাব শেখ সিফাতের নানি ও নানা সিলেটের মালানিছড়ার চা বাগানের সাথে নিবিড় সম্পর্ক রাখেন। সিফাত ছোট ছোট থেকে তাদের কাছে থেকে এসেছে। এই সুন্দর পাহাড়ি অঞ্চলের পরিবেশ তাকে ভীষণভাবে মুগ্ধ করে। নোহা এখন আরশিকে নিয়ে মরিয়ম বেগম ও আজনাব শেখের সাথে বসবাস করছে। সেই ঝড় বৃষ্টির রাতে নোহার মনে হয়েছিল সে কি আবারও কোনো ভুল করছে। একাকিত্ব, কষ্ট, অনিশ্চয়তা সবকিছু তাকে চারিদিক থেকে গ্রাস করছিল। সে যেন এক দিগ্ভ্রান্ত নাবিক, বুঝতে পারছিল না কোন দিকেই তার তীরের ফেরার পথ। ঠিক সেই মুহূর্তে সিফাত তার কাছে এসেছিল। ভয় পাবেন না, আপনি একা নন, আমি আপনার পাশে আছি আর থাকবো। সিফাত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই দিন নুহা সেই হাত ধরেনি। তবুও কোনো এক অদৃশ্য টানে সে সিফাতের সঙ্গে যেতে রাজি হয়েছিল। নুহা কখনো সিফাতের কাছে কিছু আশা করেনি, বরং কখনো কখনো অবহেলা করেছে, কখনো রূঢ় কথায় আঘাত দিয়েছে, আবার কখনো ছোটখাটো রাগ অভিমান দিয়ে দূরে সরানোর চেষ্টা করেছে। তবু সিফাত তার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। সে কখনো নোহাকে একা ছাড়েনি, কখনো মুখ ফিরিয়ে নেয়নি। আজও সে একইভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। মরিয়ম বেগমের কথা শুনে নোহা ও সিফাত একে অপরের দিকে একবার তাকালো, তারপর একসঙ্গে ধীরে ধীরে নিচে নেমে এলো। ওকে নিয়ে আমি কি করব বলুন তো? আপনাদের আশকারা পেয়ে পেয়ে ও মাথায় উঠে গেছে। এত বারণ করা সত্ত্বেও যখন তখন এদিকে ওদিকে চলে যায়। ঠিক তখনই আজনাব শেখ বাড়িতে ঢুকলেন। তার চোখে এক ধরনের চিন্তা। নুহামা, তাড়াতাড়ি দেখো, নানু আজকে আমার চা বাগানে চলে গেছে। আমাকে জাফর বলল সে ওকে চা বাগানে দেখেছে, তবে ধরতে পারেনি। আর তার আগেই কোথায় লুকিয়ে গেছে। এই মেয়েটা আমার একটা কথা যদি শোনে। মরিয়ম বেগম চিন্তিত হয়ে বললেন, কি করবে বলো তো? ওর ছোট মনের বিশ্বাস চা বাগানের লোক আসে, হয়তো একদিন ওর বাবা আসবে। আমাদের কথা তো তুই শুনলি না। ওইটুকুন ছোট্ট বাচ্চা তো, ওর বাবাকে খুঁজবে আগে যদি। নুহা মাথা নেড়ে বলল, নানু আমি জানি ও ওর বাবাকে কতটা খোঁজে, বারবার প্রশ্ন করে, কিন্তু আমি কিভাবে আপনাদের কথা শুনতাম বলুন তো? আমি যতই সব কিছু ছেড়ে আসি, এটা সত্যি, আহির আমার স্বামী, আরুষির বাবা। আর যা কিছু হোক না কেন, আমি শুধু চেয়েছি আরুষি তার বাবার আসল পরিচয়েই বড় হোক। আর সিফাতকে শুধু আমি একজন ভালো বন্ধু হিসাবে দেখি। আমার মনে হয় উনিও তাই। আপনারা আমাকে, আরুষিকে যতটা ভালোবাসা দিয়েছেন তা আমাদের জন্য অনেক। আর আরুষির জন্য তো আমি একাই যথেষ্ট। আস্তে আস্তে ও বুঝে যাবে। আমি বরং ওকে খুঁজে নিয়ে আসি। বলেই নোহা চলে গেল। সিফাত কপালে চিন্তার রেখা ফুটিয়ে মরিয়ম বেগমের দিকে একটু রাগী চোখে তাকালো। এই যে বুড়ি, তোমাকে কতবার বলেছি এইসব কথা ওনাকে বলবে না। আমি তোমাকে কখন বলেছি আমি নোহাকে বিয়ে করব, আরুষির বাবা হতে চাই? মরিয়ম বেগম একটু হাসলেন। তোর কি মনে হয় আমি তোকে বুঝি না? জানি তো তুমি আমাকে খুব ভালো বোঝো, তবে যতদিন উনি না বোঝে ততদিন তুমিও বোঝানোর চেষ্টা করো না, বুঝলে? আর যদি উনি না বোঝে তাতে আমার কিছুই যায় আসে না। পৃথিবীতে কি সুন্দরী মেয়ের অভাব পড়েছে? আমি বললে এখন মেয়ের লাইন লেগে যাবে। মরিয়াম বেগম মুচকি হেসে বললেন, আচ্ছা, তোর যায় আসে না তাই না? বয়স তো কম হলো না, তো বিয়ে করছিস না কেন? লাইন লাগা, আমিও একটু দেখি। সারা জীবন ওনার বন্ধু আর আরশি আঙ্কেল হয়ে থাকবি তুই? সিফাত এক সেকেন্ড থেমে উত্তর দিল, তুমি কি বলতে চাইছো? আমি কি বুড়ো হয়ে গেছি? সময় হলে ঠিক বিয়ে করব। আর আমার জানের আঙ্কেল হয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই, তুমি বুঝলে? আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। মরিয়ম বেগম স্নেহপূর্ণ কটাক্ষ দিয়ে বললেন, তোকে কতদিন বলেছি যাচ্ছি বলবি না? নাটক তো ভালোই শিখেছিস, মানুষ হলি না তুই।
সিফাত হাসতে হাসতে মরিয়ম বেগমের গালে একটুখানি চুমো দিয়ে বেরিয়ে গেল। আমিও এবার এর শেষ দেখে ছাড়বো, দেখিস। তোর মাকে বলেছি এবার যেন সঙ্গে বউ নিয়ে তোকে না পাঠায়, শয়তান ছেলে। নূরের ছোট্ট মুখটা ভার হয়েছিল, দুই চোখে বিষাদের ছায়া। প্রজাপতিটা যে হারিয়ে গেছে তা তার শিশু মনে গভীর রেখাপাত করেছে। কিন্তু হঠাৎ নুহাকে দেখে সে থমকে গেল, যেন বিশ্বাসই করতে পারছিল না নিজের চোখে। দুই হাত দিয়ে চোখ মুছে আবারও তাকালো নিশ্চিত হওয়ার জন্য। পরেক্ষণেই আনন্দে তার ছোট্ট চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। নূর ক্ষীণ স্বরে ফিসফিস করে উঠল, মাম্মা। নোহা একটু কঠিন গলায় বলল, ওইখানে দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু খুব খারাপ হবে। মাম্মা কিন্তু ভীষণ রেগে আছে। কিন্তু শাসনের ভয়কে উপেক্ষা করে নূর মুহূর্তেই ছুটে এসে নোহাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরল যেন একটু আলগা হলেই নোহা আবার হারিয়ে যাবে। নোহা কিছুটা অবাক হয়ে গেল। এতটা উষ্ণতা, এতটা আকুলতা সে অনুমান করেনি। নূর ধিমি স্বরে বলল, মাম্মা এটা কি সত্যি তুমি? নূরের কণ্ঠ ছিল এক অপার বিস্ময়, বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকা ছোট্ট হৃদয়ের চঞ্চলতা। যেন কতদিন ধরে সে এই মুহূর্তটা স্বপ্নে দেখে এসেছে, কিন্তু বাস্তবে পাবার আশা করেনি। নোহা নরম গলায় বলল, তুমি আমাকে না বলে আবারও চলে এসেছো? আর এখন আদর দেখাচ্ছ যাতে করে আমি রাগ করতে না পারি, তাই তো? নূর কিছু না বলে শুধু তাকিয়ে থাকলো মায়ের দিকে। সে অনেকবার বাবার কাছে মাম্মার গল্প শুনেছে, ছবিতে দেখেছে, কল্পনায় অসংখ্যবার মাম্মামকে জড়িয়ে ধরেছে। কিন্তু ঘুম ভাঙলেই মাম্মা হারিয়ে যেত। কতবার খুঁজেছে, কতবার ডাক দিয়েছে, কিন্তু কেউ শোনেনি, কেউ শুনতেও পায়নি। কিন্তু আজ তবে তার স্বপ্ন সত্যি হয়েছে। নোহা নূরের হাতটা ধরে বলল, এক্ষুনি বাড়িতে চলো। তবে শুনে রাখো, আজ তোমাকে একটা শাস্তি পেতে হবে। আজ দুপুরে তুমি একা একা খাবে, মাম্মা কিন্তু গালে তুলে খাওয়াবে না। নূর কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে মুখ তুলে নোহার গালে একটা নরম চুমু দিল, যেন সে নিশ্চিত হতে চাইলো এটা কোনো স্বপ্ন নয়। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে করে তার মাম্মা আর কখনো হারিয়ে না যায়। মাম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নুহা অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি কি এখনো এখানে থাকতে চাও? নূর একটু ইতস্ত করে বলল, কিন্তু পাপ্পা। নুহা একটু থমকে গেল। অনেক কিছু বলার ছিল, অনেক প্রশ্নের উত্তর ছিল, কিন্তু শুধু আলতো করে নূরের কপালে একটা চুমু দিল। অতীতের অনেক কিছুই হয়তো তার বোঝার বয়স হয়নি, তবে ভবিষ্যতে সে সব বুঝতে পারবে। তারপর ধীরে ধীরে বলল, পাপ্পা চলে আসবে, এখন চলো। এই বলে নূরকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। দূরের গাছপালার আড়ালে একটা ছোট্ট ছায়া মূর্তি দৌড়ছিল। আহিরের বুকের ভেতর যেন কিছু একটা কেঁপে উঠল। পায়ের তলায় শুকনো পাতাগুলো মস মস করে উঠল, আর তাতেই ছোট্ট অবয়বটি আরো স্পষ্ট হয়ে উঠল। আহির এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। ছোট্ট দেহটা শক্ত করে জড়িয়ে ধরল বুকের সঙ্গে, যেন আর এক মুহূর্তও দেরি হলে সবকিছু মুছে যাবে। উত্তেজনায় ঠোঁট কেঁপে উঠল, কপালে, গালে, হাতে অগণিত চুমু এঁকে দিয়ে তাড়াতাড়ি বলল, কোথায় চলে গিয়েছিলে মাম্মা? এভাবে একা একা কেন এসেছো? জানো পাপ্পা কত ভয় পেয়েছিল? আর একটু হলে তো পাপ্পার জীবনটাই চলে যেত। ছোট্ট মেয়েটি বিস্মিত চোখে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে রইল। আহিরের কণ্ঠে ভয়, উদ্বেগ, ভালোবাসার যে ঝড় বয়ে গেল, সে যেন তা বোঝার চেষ্টা করলো। তারপর নিস্পৃহ স্বরে বলল, তুমি ভয় পেয়েছিলে? এত বড় হয়ে কেউ ভয় পায়? আমাকে দেখো, আমি তো কত ছোট, তাও তো কাউকে ভয় পাই না। এখন তো আরশোলাকেও আর ভয় পায় না। আহির এক মুহূর্ত জন্য হাত থমকে গেল, তারপর হালকা হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে বলল, বাহ, আমার মা তো দেখি অনেক সাহসী। কিন্তু নূর, আমাদের তো এখন ফিরতে হবে, তাই না? মেয়েটি মাথা ঝাঁকালো। তারপর আচমকায় কপট রাগে বলল, নামাও আমাকে। তুমি আমাকে কোলে কেন নিলে?
দুষ্টু লোক, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নূর মাম্মা, পাপ্পা কিন্তু এবার রেগে যাচ্ছে। মেয়েটি চঞ্চল চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে কোলে তুলেছ, আর নূর নূর বলে ডাকছো কেন? আমার নাম তো আরশি। আহির হঠাৎ স্তব্ধ হয়ে গেল, একটু অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করেই বলল, আরশি? এটা কিভাবে সম্ভব? আর তুমি এই পোশাক কোথায় পেলে? আরশি অবাক হয়ে বলল, এটা তো আঙ্কেল দিয়েছে। কিন্তু তুমি কে? আহিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল, তার কণ্ঠস্বর এক ধরনের অদ্ভুত ভাবনা ফুটে উঠল। আঙ্কেল দিয়েছে? তাহলে নিশ্চয়ই ঈশান। কিন্তু তুমি কখন পোশাক বদলালে? পরে গিয়েছিলে নাকি? নোংরা লেগে গিয়েছে? আরশি মাথা নাড়ালো, বোঝালো পড়ে যায়নি। আচ্ছা, আরশি নিশ্চয়ই পাপ্পার নামের সাথে মিল রেখে হয়েছে, তাই না? আহির আরশির গালে একটা চুমু দিল। আমার প্রিন্সেস, আমি তোমার পাপ্পা, তুমি আমার মা। আর তুমি কি জানতে চাও মাম্মা, আমি কে? পাপ্পাকে এতটা বিচলিত করেও তোমার মন ভরেনি যে আবার এইসব করে পাপ্পাকে চিন্তায় ফেলেছো? আরুষি কিছুক্ষণ তার কথার অর্থ বোঝার চেষ্টা করলো, তারপর বিস্ময়ের সুরে বলল, হুম, পাপ্পা। আহির এক মুহূর্ত চোখ সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ চলো, আমরা এক্ষুনি বাড়ি ফিরবো, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে। আহির ফোনটা বের করে সময় দেখলো, 11টা 30। এইদিকে আরশির চোখ তখন আটকে গেছে আহিরের ফোনের ওয়ালপেপারে। সেখানে এক পরিচিত মুখ। তার ছোট্ট কণ্ঠ বিস্ময়ে ভরে উঠল, আরে, এটা তো সত্যি মাম্মা। তার মানে এটা সত্যি আমার পাপ্পা? আমি পাপ্পাকে পেয়ে গেছি। আহির কিছুটা অবাক হয়ে বলল, কি হলো মাম্মা, কি ভাবছো? তোমার কোথাও আঘাত লাগেনি তো? আরশি মাথা নেড়ে বলল, না। আহির আর কিছু না বলে আরশিকে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির ভেতরে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ চুপ থেকে আরশি আবারও জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি পাপ্পা? আহির মৃদু হাসলো, বাড়িতে। আরশি একটু ভ্রুকুটি করলো, কিন্তু মাম্মা? আহির বিষয়টি এড়িয়ে গিয়ে আরশির হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে ফোনে কার্টুন চালিয়ে দিল। এখন একটা কাজ করো, এখন একটা কাজ করো, এই চিপসটা খাও আর কার্টুন দেখো। আমরা তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে যাব। বাড়িতে সবাই আছে, তোমার দাদুমণি, আঙ্কেল, ফুপি, চাচি, আম্মু, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আরুষি নিঃশব্দে আহিরের কথা শুনল। তার ছোট্ট হৃদয় আনন্দে ভরে উঠল। সে চুপচাপ বাইরে তাকিয়ে ভাবতে লাগলো, পাপ্পা তো গাড়ি চালাচ্ছে, এখন আর কিছু জিজ্ঞাসা করব না। পাপ্পা যখন বলেছে বাড়িতে এতজন অপেক্ষা করছে, তাহলে তো সত্যি হবে। মাম্মা তো কখনো আমাকে নিয়ে যেতে চায় না। আজ আমি চুপি চুপি পাপ্পার সাথে চলে যাব, পরে পাপ্পাকে বলে মাম্মাকেও নিয়ে যাব, অনেক মজা হবে। গাড়ির জানালায় প্রতিফলিত সন্ধ্যার আলোতে আরুষির চোখ যেন আরো জ্বলজ্বল করে উঠল। ছোট্ট বুকের ভেতর এক নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘড়ির কাঁটাগুলো টিকটিক শব্দ জানান দিচ্ছে সময়ের প্রবহমানতা। নোহার গর্ভধারণের শেষের মাস চলছে। শরীরের ক্লান্তি যেন প্রতিটি শিরায় উপশিরায় জমে আছে। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। অস্বস্তিতে বিছানায় কাতরাতে লাগলো। গভীর নিঃশ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছিল। নোহা ধীরে ধীরে উঠে বসলো। তার সামান্য নড়াচড়ায় পাশে ঘুমন্ত আহিরেরও ঘুম ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নোহা? কোনো সমস্যা হচ্ছে? নোহা ম্লান হেসে মাথা নাড়ালো, না, তেমন কিছু না। আপনি উঠলেন কেন? শুয়ে পড়ুন। আহিরের চোখে তখন অস্থিরতা। আপনি ঘুমাবেন না? নোহা নিঃশব্দে মাথা নাড়ালো। সত্যি তো, এই মুহূর্তে আর ঘুম আসছে না। তবে শারীরিক ক্লান্তি বাইরে মনে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া। একটা মিষ্টি হাসি ফুটে উঠল ঠোঁটে। পরম মমতায় আহিরের হাতটা টেনে এনে নিজের বেবি বাম্পের ওপরে রাখলো। মুহূর্তে আহিরের ভুরুকুটি কুঞ্চিত হলো, যেন সে অনুভব করতে চাইছে। আর ঠিক তখনই পেটের গভীর থেকে আসা এক কোমল নড়াচড়া স্পর্শ অনুভব করলো সে।
আহিরের শরীরে বেয়ে গেল শিহরণ। এক অনন্য অনুভূতি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে গেল। বুকের ভেতর একসঙ্গে আনন্দ, বিস্ময় আর ভালোবাসার এক প্রবল স্রোত বয়ে গেল। এই ছোট্ট স্পর্শে যেন আহির উপলব্ধি করলো তাদের ভালোবাসার সুর বুনে যাচ্ছে আরেকটা অস্তিত্ব, যে ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হচ্ছে। আহিরের চোখে মুখে বিস্ময় আর উষ্ণতা একসঙ্গে খেলা করছিল। আহির বিস্ময়ে আনন্দে বিমোহিত হয়ে নোহার দিকে তাকিয়ে রইল। নোহার ঠোঁটে এক কোমল হাসির আভাস, চোখের কোণে প্রশান্তির একরাশ আলোক ছটা। আহির ধীরে ধীরে এগিয়ে গিয়ে নোহার পেটে আলতোভাবে কান রাখল। তার কণ্ঠস্বরে এক ধরনের স্নেহ মাখা মৃদু শাসন। তুমি তো বেশ দুষ্টু হয়ে গেছো, মাম্মাকে বিরক্ত করছো, ঘুমাতে দিচ্ছ না। এটা কিন্তু ঠিক না, এখন রাত বোঝো। চলো এবার ঘুমিয়ে পড়ো, আর মাম্মাকেও ঘুমাতে দাও। বলেই সে স্নেহের ছোঁয়ায় ঠোঁট রাখলো সেখানে, যেন এক নিঃশব্দ অথচ গভীর আশীর্বাদ পাঠিয়ে দিল তার অনাগত সন্তানের জন্য। আহির মাথা তুলতেই চোখ পড়ল নোহার দিকে। নোহা মায়া বহরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর বলল, আপনার কি মনে হয় ও সত্যি আপনার কথা বুঝেছে? আহির হাসলো। শিশুর মতোই উচ্ছ্বাস তার চোখে মুখে ফুটে উঠল। অবশ্যই, ও তো ওর পাপ্পার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড, তাই একটু আমার সঙ্গে কথা বলতে চাইছিল, তাই না মাম্মা? আবারও হাত রাখলো নোহার বেবি বাম্পের ওপর। আর ঠিক তখনই ছোট্ট সত্তার নড়াচড়া অনুভব হলো। এক নিমিষেই তাদের দুজনের মুখোমুখি হাসি ফুটে উঠল, যেন এক গভীর সংযোগ, এক অদৃশ্য বাঁধন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নোহা হেসে বলল, সবই ঠিক আছে, তবে আপনি কিন্তু ওকে মাম্মা বললেন, পাপ্পাও তো হতে পারে, তাই না? আহির ঠোঁট বাঁকিয়ে মুখে কৃত্রিম গভীরতার ছাপ এনে বলল, হুম, আমার মাম্মাই লাগবে, একটা ছোট্ট রাজকন্যা। আমি ওর জন্য সুন্দর সুন্দর পোশাক কিনবো, ওকে নিয়ে ঘুরতে যাব, ওর চুল বেঁধে দেব, আরো কত কি ভেবেছি আমি। আপনি কিন্তু একদম বাগলা দেবেন না, বুঝলেন? নোহা হাসতে হাসতে বলল, কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, তাই না? আহির কপট গাম্ভীর্যে মাথা নেড়ে বলল, পরের বার আপনার ইচ্ছা পূরণ করব, তারপর তার পরের বারেও আপনার ইচ্ছেই পূরণ করব, তার পরের বার তার। নোহা এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। পাগল আপনি! আহির হাসতে হাসতে নোহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নোহা আহিরকে ধাক্কা দিতে দিতে বলে উঠল, উঠুন উঠুন বলছি আমার। হঠাৎ করে গভীর ঘুম ভেঙে গেল নোহার। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল, যেন কোনো স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। ধীরে ধীরে উঠে বসলো। কিছুক্ষণ ধীর হয়ে থাকলো, যেন নিজের ভেতরের চলতে থাকা অনুভূতিকে বুঝে নিতে চাইছে। কিছুক্ষণ পর উপলব্ধি করলো এতক্ষণ যা দেখছিল তা নিছকই স্বপ্ন। ধীরে পা নামালো খাট থেকে। শরীরের ভারসাম্য রক্ষা করতে কিছুটা সময় নিল। মাতৃত্বের শেষ পর্যায়ে চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে, তবুও এক অজানা টান তাকে বেলকনির দিকে টেনে নিয়ে গেল। বেলকনির দরজাটা খুলতেই এক নরম বাতাস এসে মুখ ছুঁয়ে গেল। চারপাশের ফজরের পরের আবছা আলো ছড়িয়ে পড়েছে। পূর্ব আকাশের গায়ে হালকা রঙের আভা, আর দূরে তাকালে দেখা যায় প্রকৃতির কোলে সবুজ আর সাদা মিশে আছে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। চেয়ারে বসে পড়ল নোহা, গভীর শ্বাস নিল, যেন প্রকৃতির এই শান্ত সৌন্দর্যটুকু নিজের ভেতরে টেনে নিতে চাইছে। এমন স্বপ্ন সে নতুন দেখেনি। কয়েক মাস ধরেই বারবার এমন স্বপ্নের মধ্যে ডুবে গেছে নোহা, যেখানে আহির পাশে থেকেছে, তার হাসিতে ভরিয়ে দিয়েছে চারপাশ, তার উষ্ণতার ছোঁয়ায় নোহাকে মুগ্ধ করেছে। সেই স্বপ্নের রেশ যেন কাটছে না। স্বপ্নের সঙ্গে বাস্তবতার যে সূক্ষ্ম ব্যবধান, সেখানে দাঁড়িয়ে নোহা অনুভব করেছে আহির তার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শুধু মনেই নয়, শরীরেও বহন করে চলেছে আহিরের এক জীবন্ত প্রতিচ্ছবি, যা ক্ষুদ্র প্রাণ, যে ধীরে ধীরে তার ভেতর বেড়ে উঠছে। নোহা অচেতন মনেই বারবার একটা কথাই ভাবছে, আজ যদি আপনি পাশে থাকতেন, তাহলে এই স্বপ্নগুলো সত্যি হতে পারত।
এক নিঃশব্দ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে। আলতোভাবে নিজের বেবি বাম্পের ওপর হাত রাখলো নোহা। এক অদ্ভুত শূন্যতা বুকের ভেতর জমে উঠেছে। অজানা এক কষ্টে চোখের কোণ ভারী হয়ে উঠল জল। মৃদু কাপা গলায় বলল, আচ্ছা, তোমার কি ইচ্ছে করে পাপ্পার স্পর্শ পেতে? মাম্মাকে ক্ষমা করে দিও বেবি। মাম্মা তোমাকে সেটা দিতে পারেনি, কিন্তু বিশ্বাস করো, মাম্মা তোমাকে অনেক অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। মাম্মাকে ভুল বোঝো না, কেমন? মাম্মার কাছে একটাই সঠিক মনে হয়েছে, তোমার জন্য, মাম্মার জন্যেও। জানো, মাম্মা তোমার পাপাকে খুব মিস করে। আর তোমার পাপ্পা, একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তোমার পাপ্পা কিন্তু বাজে মানুষ নয়। তোমার পাপ্পা বরং এই ছোট্ট জীবনে আমাকে অসম্ভব ভালোবেসেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি তো তারই অংশ, তাই না? নোহা নিজের পেটে হাত বোলাতে লাগলো, যেন ছুঁয়ে দিতে চাইছে সেই ছোট্ট প্রাণটাকে, যে তার নতুন জীবনের আলো ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যদি তুমি সত্যি ছোট্ট রাজকন্যা হও, তাহলে তোমার নাম কি হবে বলো তো? একটা নীরবতাই মুহূর্ত। তারপর নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল, আরশি ইবনান মীর। নামটা মুখে নিতেই বুকের ভিতর শূন্যতার এক সুর বাজলো, যেন এই নামের মাঝেই গেঁথে আছে তার সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা, সমস্ত ব্যথা। নোহা এখানে আসার পর আজনাব শেখের অফিসে একটি চাকরি নিয়েছে। আজনাব শেখের অফিস এখন সিফাতই চালায়। উনি টুকটাক যাওয়া আসা করেন। যদিও চাকরিটি করা তার জন্য বাধ্যতামূলক ছিল না, তবু নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছিল। আসার আগে সমস্ত সম্পত্তি নিশির নামে লিখে দিয়ে এসেছিল। সঙ্গে এনেছিল কিছু টাকা, যা প্রয়োজনের তুলনায় কম ছিল না। তবু সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে রাখাটাই তার কাছে স্বস্তিদায়ক মনে হয়েছে। তাছাড়া সারাটা জীবন তো আর ওই টাকায় চলবে না। আর কারোর বোঝা হয়ে থাকা নোহার সাথে যায় না। আজনাব শেখ এবং তার স্ত্রী মরিয়ম দুজনেই এমন মানুষ যাদের উষ্ণ ভালোবাসায় নোহা অভিভূত হয়েছিল। সম্পূর্ণ অচেনা হয়ে এসেও তারা তাকে এক মুহূর্তই আপন করে নিয়েছে, যেন সে এই পরিবারেরই একজন। মাতৃত্বের 6 মাস পার হতেই মরিয়ম বেগম নোহাকে অফিস যেতে একদম নিষেধ করে দিলেন। নোহার শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব যেন তিনি নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। তার বয়সও হয়েছে, তাই বাড়িতে একজন কাজের লোক থাকলেও পরে আরেকজন রাখার ব্যবস্থা করেন, যেন নোহার কোনো অসুবিধা না হয়। তবে দোতলায় নোহা এক প্রকার জেদ করেই থেকেছে। মরিয়ম বেগম বারবার বলেছিলেন এই অবস্থায় দোতলায় থাকা ঠিক হবে না, ওঠানামা করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু নোহার বেলকনি থেকে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। মরিয়ম বেগমও শেষ পর্যন্ত মেনে নিলেন। তবে নোহার সব প্রয়োজনীয় জিনিসপত্র দোতলায় পৌঁছে দেন সময় মতো, যেন খুব প্রয়োজন ছাড়া নোহাকে নিচে নামতে না হয়। এইসব ভাবতে ভাবতেই নোহার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করলো। যেখানে নিজের মানুষের কাছ থেকে একের পর এক আঘাত পেয়েছে, সেখানে সম্পূর্ণ অচেনা কিছু মানুষ কিভাবে যেন হঠাৎ করেই খুব আপন হয়ে ওঠে। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই আছে, এটা বোধহয় মরিয়ম বেগম আর আজনাব শেখকে না দেখলে সে জানতেই পারতো না। এই নির্মল পরিবেশে দাঁড়িয়ে হঠাৎই নোহার মন চাইল এই ভোরের নরম বাতাসে একটু হাঁটতে। কতদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না। মাতৃত্বের শেষ ধাপে এসে শরীর ভারী হয়ে গেছে, হাঁটা চলায় কষ্ট হয়। তবুও আজ যেন এক তীব্র টান অনুভব করলো বাগানে নামার জন্য। নোহা পায়ে পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি, বাড়ির ভেতরটা এখনো অর্ধেক অন্ধকারে ঢাকা। সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো সে। এক ধাপ, দু ধাপ, প্রতিটি পা ফেলতে হচ্ছিল সাবধানে। ভারী শরীর নিয়ে নিচে নামার অভ্যাস নেই তার। তবু মন যেন উঠতে চাইছে এই মুক্ত বাতাসের দিকে। কিন্তু হঠাৎ পা পিছলে গেল। ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। এক মুহূর্তের জন্য চারপাশটা যেন ধাঁধিয়ে উঠল। আহ! একটা তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়ল নিস্তব্ধ ভোরে। নোহার শরীর ভারীভাবে নিচের মেঝেতে আছড়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই এক অসহনীয় ব্যথার ঢেউ ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে।
চিৎকার শুনে মরিয়ম বেগম ছুটে এলেন। নোহা, নোহা, কি হলো মা? সিফাতও দৌড়ে এলো, দ্রুত নোহাকে তুলতে গেল। নোহার মুখ নিস্তেজ, কিন্তু তার চোখে তীব্র যন্ত্রণা। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে বললেন, তার কণ্ঠে কাঁপুনি, মুখ বিবর্ণ হয়ে গেছে। গাড়ি বের করো সিফাত, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। সিফাত সময় নষ্ট করলো না, মুহূর্তের মধ্যে গাড়ি বের করলো। মরিয়ম বেগম কাপা হাতে নোহার মাথাটা বুকে চেপে ধরে গাড়িতে তুললেন। নোহার শরীরে প্রতিটি শিরায় উপশিরায় যেন যন্ত্রণার ঢেউ। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডাক্তাররা জরুরি বিভাগে নিয়ে গেল নোহাকে। রোগীর অবস্থা ভালো নয়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। আমাদের হয়তো রোগীকে পুরোপুরি অজ্ঞান করতে হতে পারে। শরীরে প্রচন্ড ধকল গেছে, ব্যথা সহ্য করার ক্ষমতা ওনার কম, আমরা ঝুঁকি নিতে পারবো না। ডাক্তারদের কথায় মরিয়ম বেগম নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সিফাত আজনাব শেখ থমথমে মুখে দাঁড়িয়ে থাকলেন। অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে। বাইরের করিডোরে মরিয়ম বেগম অস্থিরভাবে পায়চারি করছেন। সিফাতও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখে গভীর চিন্তার ছাপ। আহিরের জ্বর কমতে লেগেছিল 2 দিন, কিন্তু সেই জ্বর শরীর থেকে নামলেও মনের ভিতর রয়ে গিয়েছিল দগদগে ক্ষতের মতো। জ্বরের ঘরে অসংখ্য বার নোহার নাম ধরে ডেকেছে সে। আর সুস্থ হতেই প্রথম যাকে খুঁজেছিল সে হচ্ছে নোহাই। কিন্তু নোহা, আহিরের পৃথিবীটা যেন মুহূর্তেই পাল্টে গেল যখন জানতে পারলো রাউফ মীরের ঘটনা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত বদলে গেল। নিজের করা কাজের কথা মনে পড়তেই তার সমস্ত স্নায়ু যেন একসাথে জমাট বেঁধে গেল। চিন্তার ভারে মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিল। আরিফা বেগমের কাছ থেকে শুনল নোহা 2 দিন আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। ঈশানের মুখ থেকে জানতে পারলো পুরো ঘটনা, কিন্তু কোথায় গেল নোহা, কেন, কেউ জানে না। আহিরের সমস্ত অস্বস্তি অস্তিত্ব তখন যেন একটাই লক্ষ্য খুঁজে নিয়েছিল, নোহাকে খুঁজে বের করা। পাগলের মতো ছুটে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক সময় দৌড়ঝাঁপের তীব্রতা থেমে গেল, কিন্তু পরবর্তীতে একটা অবর্ণনীয় শূন্যতা আহিরকে গ্রাস করলো। সে চুপ হয়ে গেল, অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল, প্রয়োজনের তুলনায় অনেক বেশি শান্ত। তারপর কেটে গেল কয়েকটি মাস। এই কয়েক মাসে আহিরের ভেতর থেকে ঠিক কতটুকু মূল্যবান অনুভূতি হারিয়ে গেছে, কতটা যন্ত্রণা তাকে ঘিরে রেখেছে, সেটা বোঝার জন্য শুধু তার মুখের দিকে তাকানোই যথেষ্ট ছিল। সে আহিরের জীবনে উচ্ছ্বাসে ভরিয়ে রাখত, মুচকি একটা হাসি সবসময় যার ঠোঁটের কোণে ঝুলে থাকতো। এখন সে একটা মৃত নদী। সে হাতে কখনো নেশার বস্তু ওঠায়নি, সেই হাতেই অগণিতবার মদের বোতল উঠেছে। তার অনুশোচনা নুহাকে হারানোর, নুহাকে কষ্ট দেওয়ার দুঃখ আর অপরাধবোধ একসাথে এমনভাবে তাকে আচ্ছন্ন করে রেখেছিল যেন আর নিজেকেই চিনতে পারছে না। বাড়ির প্রতিটি মানুষ আহিরের জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। সবাই তাকে আগের রূপে ফিরিয়ে আনতে চাইল, কিন্তু সে যেন এক দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। আহিরের এই অবস্থার মধ্যেই রৌফ মীর কারাগারে আর শেহনাজ মীর পরিবারের সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোমতে বাড়ির এক কোণে দিন কাটাচ্ছে। ঈশান, যে ছেলেটা কাজ থেকে সবসময় পালিয়ে বেড়াচ্ছে, ঈশানকেই একরকম বাধ্য হয়ে রৌফ মীরের কোম্পানির দায়িত্ব নিতে হল। কোম্পানি তখন ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে। সবকিছু যেন এক ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে তলিয়ে যাচ্ছিল, একে একে সবকিছু ধসে পড়ছিল। একটা সময়ের গর্বিত সাম্রাজ্য যেন শুধুই ভগ্নাংশ হয়ে পড়ে আছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটা তখনও জ্বলছে। সময় যেন থমকে গেছে। করিডোরের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে মরিয়ম বেগমের উদ্বিগ্ন পায়চারিতে। সিফাত নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুঠো করা হাতের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে এসেছে। আজনাব শেখও চুপচাপ বসে আছেন, কিন্তু তার চোখে অস্থিরতার ছায়া স্পষ্ট। ঠিক তখনই একটা ক্ষীণ অথচ স্পষ্ট কান্নার শব্দ ভেসে এলো অপারেশন থিয়েটারের ভেতর থেকে। প্রথমে এক টুকরো কণ্ঠস্বর, তারপর আরেকটি। মুহূর্তের মধ্যেই থিয়েটারের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রনে 2 জন নার্স বেরিয়ে এলেন,
আর তাদের দুজনের হাতেই ছোট ছোট দুটি ফুটফুটে শিশু। যমজ মেয়ে হয়েছে। নার্সের কথায় করিডোরে দাঁড়িয়ে থাকা 3টি মানুষ একসঙ্গে শ্বাস ধরে তাকিয়ে রইলেন। সিফাতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মরিয়ম বেগম আবেগে ঠোঁট চেপে ধরলেন, যেন আনন্দের ভারে কণ্ঠস্বর আটকে গেছে। আজনাব শেখ চশমার ফ্রেমটা একটু নামিয়ে শিশুগুলোর দিকে তাকালেন। একটা বাচ্চাকে নার্সের হাত থেকে কাঁপা কাঁপা হাতে কোলে নিল সিফাত। ছোট্ট কোমল হাত পা মুঠোয় ধরে রাখা, নিঃশ্বাস এত মৃদু যে কানের কাছে না রাখলে বোঝা যায় না। শিশুটিকে ধরতেই সিফাতের শরীর শিহরিত হয়ে উঠল। এ যেন এক অদ্ভুত অনুভূতি, যা আগে কখনো অনুভব করেনি। অন্য বাচ্চাটাকে কোলে তুলে নিলেন মরিয়ম বেগম। মমতার পরশ বুলিয়ে দিতে দিতে তার চোখ বেয়ে নেমে এলো 2 ফোঁটা অশ্রু। অশ্রু আনন্দের, বিস্ময়ের, আর এক নতুন জীবনের ছোঁয়ার। সিফাত বাচ্চাটির দিক থেকে চোখ তুলে নার্সের মুখের দিকে তাকিয়ে একটু থেমে জিজ্ঞেস করল, নুহা কেমন আছে? নার্স সামান্য গম্ভীর স্বরে বললেন, উনি এখন স্থিতিশীল, কিন্তু এখনও চেতনা ফিরে পাননি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই ইমিডিয়েটলি রক্ত দিতে হবে। সৌভাগ্যবশত আমাদের ব্লাড ব্যাংকে রক্ত রয়েছে, তাই সমস্যা হবে না। তবে তাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু আপনাদের আরও সাবধান থাকা উচিত ছিল। এটি একটি মারাত্মক দুর্ঘটনা হতে পারত। মা ও শিশু 3 জনেরই জীবন ঝুঁকিতে ছিল। ভাগ্য সহায় ছিল, তাই বড় ক্ষতি এড়ানো গেছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে চিকিৎসকদের ধীর পায়ে চলাফেরা আর রোগীদের ক্ষীণ গুঞ্জন। কেবিনের জানালা দিয়ে হলদে আলো এসে পড়েছে নুহার নিস্তেজ মুখে। তার নিঃশ্বাস ধীর, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীর ক্লান্ত, তবু সে এখনো গভীর ঘুমে অচেতন। কোলবালিশের মতো নরম তুলতুলে শরীর নিয়ে পাশের কোটে ঘুমিয়ে আছে তার 2 সন্তান। নিষ্পাপ মুখে প্রশান্তির ছাপ, যেন দুনিয়ার কোনো ঝড় ঝাপটা তাদের ছুঁতে পারবে না। মরিয়ম বেগম মুগ্ধ দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন। সিফাত একটু আগে হাসপাতাল থেকে বেরিয়েছে। নবজাতকদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গেছে। মরিয়ম বেগমই তাকে পাঠিয়েছে। আজনাব শেখ ফিরে গেছেন বাসায় বাড়ির প্রয়োজনীয় কাজ সামলাতে। মরিয়ম বেগম একাই কেবিনে আছেন। করিডোরে ধীর পায়ে এগিয়ে এলেন সাদা ইউনিফর্ম পরা এক নার্স। মুখে শীতল অভিব্যক্তি, চোখের গভীরে লুকিয়ে আছে এক দুর্বোধ্য সংকল্প। সবার চোখ এড়িয়ে যেন তিনি খুব স্বাভাবিকভাবেই কাজ করছেন এমনভাবে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালেন। একবার উকি দিলেন, তারপর ভিতরে ঢুকে নুহাকে একটু পর্যবেক্ষণ করলেন। তারপর বাচ্চাদের দেখলেন। একটা বাচ্চাকে কোলে নিয়ে দেখতে লাগলেন। মরিয়ম বেগম জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো সমস্যা? নার্স স্বাভাবিকভাবে উত্তর দিল, বাচ্চাটাকে একবার ডাক্তারকে দেখিয়ে চেক আপ করতে হবে। আপনি কি আমার সাথে যেতে চান? এমনিতে বেশিক্ষণ সময় লাগবে, আমি এক্ষুনি ফেরত আসব। এখানে মা বাচ্চা 2 জনকে রেখে কিভাবে যাব? তুমি বরং ওকে নিয়ে। কিছুক্ষণ পর সিফাত ফিরে এলো। এসে একটা বাচ্চা দেখে অন্য বাচ্চাটির কথা জিজ্ঞেস করতেই মরিয়ম বেগম বলল, একজন নার্স এসে বলল যে বাচ্চাটির সমস্যা হয়েছে, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। এমনই মুহূর্তে একজন নার্স এসে নুহার চেক আপ করতে লাগলেন। সিজারের পর নুহার একবার জ্ঞান ফিরলেও কিছুক্ষণ পরই তার শরীর খিঁচুনি শুরু হয়েছিল। ডাক্তার বেশ কিছু সময় ধরে তার অবস্থা পর্যবেক্ষণ করে বললেন, নুহার সম্পূর্ণ বিশ্রাম দরকার। যদিও এমনটা সাধারণত হয় না, তবে নুহার অবস্থা একটু অস্বাভাবিক ছিল। নুহা এখনো ঘুমের ঘোরে এক প্রকার অচেতন হয়ে পড়ে আছে। তার শরীরের মধ্যে অস্বাভাবিক স্থিরতা। নার্স নুহার পাশে দাঁড়িয়ে সজাগ থেকে বললেন, বাচ্চার মা এখন ঠিক আছেন? কোনো সমস্যা হচ্ছে তো? মরিয়ম বেগম মৃদু স্বরে বললেন, না, কোনো সমস্যা হচ্ছে না। সিফাত একটু অবাক হয়ে নার্সের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আরেকটা বাচ্চার কি সমস্যা হয়েছে? ক্রিটিক্যাল কিছু হয়নি তো? আপনি তো বলেছিলেন সব ঠিক আছে, তাহলে আবার কেন তাকে চেক আপ করতে নিয়ে গেছে? নার্স অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো কখনো বাচ্চা চেক আপ করতে বলিনি। বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ ছিল। মরিয়ম বেগম বললেন,
একটু আগে তো একজন নার্স এসে বাচ্চাটিকে নিয়ে গেল। নার্স কিছুটা বিস্মিত হয়ে বলল, কি বলছেন আপনি? দাঁড়ান, আমি গিয়ে দেখে আসি। কিছুক্ষণ পর নার্স ফিরে এসে সিফাতকে বাহিরে ডাকলেন, তার মুখে কিছুটা উৎকণ্ঠা। বাচ্চাটিকে কোথাও খুঁজে পাইনি। আমাদের কোনো নার্স তাকে নিয়ে যায়নি। সিফাত দৃষ্টি কঠিন করে নার্সের দিকে তাকিয়ে বলল, নিয়ে যায়নি মানে? আর বাচ্চা পাচ্ছেন না মানে কি? কোথায় গেল বাচ্চাটা? আপনি ভালো করে খুঁজে দেখুন। আমি ভালো করেই খুঁজে দেখেছি। আপনার বিশ্বাস না হলে আমাদের সমস্ত নার্সের সাথে দেখা করতে পারেন। এর বেশি কিছু আমি জানি না। সিফাত অস্থির হয়ে বলল, মানে কি? দিন দুপুরে একটা বাচ্চা হাসপাতাল থেকে গায়েব হয়ে যায় আর আপনি বলছেন জানেন না? যদি খারাপ কিছু ঘটে আমি আপনাদের কাউকে ছাড়ব না, বুঝতে পেরেছেন? স্যার, আপনি শান্ত হন। আমি বিষয়টা আরেকবার চেক করে দেখছি। আপনারা একটু সাবধান হওয়া উচিত ছিল। সিফাত মুহূর্তের জন্য শান্ত হয়নি, আরও তীব্র কণ্ঠে বলল, শান্ত হব? আমাদের সাবধানে থাকা উচিত ছিল। কি বলতে চাইছেন আপনি? দিনে দুপুরে হাসপাতাল থেকে বাচ্চা গায়েব হয়ে যাবে আর আপনারা তার দায়িত্ব নেবেন না, উল্টো আমি শান্ত হব? মরিয়ম বেগম ডাকলেন সিফাতকে। সিফাত, এদিক আয়। নুহার জ্ঞান ফিরেছে। নুহার জ্ঞান ফিরেছে। সিফাত দ্রুততার সঙ্গে তার দিকে এগিয়ে গেল। চোখ খুলেই প্রথমে নুহা বাচ্চার কথা জানতে চাইল। মরিয়ম বেগম তার কাছে থাকা বাচ্চাটিকে নুহার সামনে নিয়ে এসে ধরলেন। নুহা অবাক হয়ে বাচ্চাটিকে দেখছে। বুকের ভিতরে যেন এক অবর্ণনীয় অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণায় অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তো তা ছিল আনন্দের অশ্রু। বাচ্চাটির মাথায় আলতো করে চুমু খেল, যেন বুকের গভীরে একটি শান্তির আলো জ্বলে উঠল। নুহা হতাশার সঙ্গে বলল, নানু, ওর কোথাও আঘাত লাগেনি তো? ও ঠিক আছে তো? আমি তো ওকে কোলে নিতে পারছি না। আমার কেমন যেন লাগছে। কখন ওকে কোলে নিতে পারবো? মরিয়ম বেগম নুহার অবস্থা দেখে কিছুতেই বাচ্চার হারানোর কথা বলার সাহস পেলেন না। তিনি স্নেহের সুরে বললেন, পারবি, কালকের মধ্যেই পারবি। এখন আগে নিজেকে সুস্থ কর। আমি তোকে বারণ করেছিলাম না, একা একা নিচে নামবি না? কেন কথা শুনলি না? দেখলি তো কত বড় বিপদ ঘটে গেল। আরও কত বড় বিপদ হতে পারত। নুহা মৃদু হেসে বলল, আমি সরি, নানু। আমি বুঝতে পারিনি। সিফাত আর এক মুহূর্ত দাঁড়াল না। নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু তার মন যেন সেখানে আটকে রইল। চিন্তার এক জটিল স্রোত তাকে গ্রাস করল। নুহাকে তড়িঘড়ি করে আনতে গিয়ে বাধ্য হয়েই তাকে এই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদি সময় পেত কোনো ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে পারত, হয়তো সেক্ষেত্রে এমন কিছু ঘটত না। কিন্তু বাস্তবতা যে কত নির্মম। দিনের আলোয় সবার চোখের সামনেই এমন ঘটনা ঘটল, অথচ কেউ কিছু বুঝতে পারল না। এখন মনে হচ্ছে সে হয়তো এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। যদি নুহা জানতে পারে তার আরেকটি সন্তান নিখোঁজ হয়ে গেছে, সে কি এই দুঃসহ সত্য মেনে নিতে পারবে? তার ভেঙে পড়া শুধু সময়ের ব্যাপার। এমনিতেই সব হারিয়ে ভেঙে গিয়ে ও সোজা থাকার চেষ্টা করে চলেছে প্রতি মুহূর্তে। কিন্তু সিফাত শুধু নুহার জন্য নয়, নিজের দায়িত্বের জায়গা থেকেও সে বাচ্চাটিকে ফিরে পেতে চায়। কিছুতেই এই হারিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। গলা শুকিয়ে এলেও সিফাত দ্রুত নিজেকে সামলে নিল। পকেট থেকে ফোন বের করে তৎক্ষণাৎ পুলিশে কল দিল। নূর অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিল, যেন কিছু একটা খুঁজছিল। নুহা তাকে বারান্দায় বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসতেই দেখল নূর চুপ হয়ে আছে। তার মুখে এক অদ্ভুত নীরবতা। নুহা কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? একা একা খেতে হবে শুনে মন খারাপ তো? নূর একদৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, মাম্মা, পাপ্পা এখনো আসছে না কেন? পাপ্পা তো আমাকে বলেছিল কাজ হয়ে গেলেই আমার কাছে চলে আসবে। আমি পাপ্পাকে অনেক আদর করে দেব। পাপ্পা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। আমাকে এত বড় শার্পা। কথাটা থেমে গেল, মাথায় হাত দিয়ে কি যেন বলার চেষ্টা করল। নুহা অবাক হয়ে তাকিয়ে থাকল, বুঝতে পারল না কি বলছে নূর। নুহা বলল, সারপ্রাইজ।
নূরের মুখে হালকা হাসি ফুটল। সারপ্রাইজ। পাপ্পার বোধহয় এতক্ষণে কাজ শেষ হয়ে গেছে। চলো না মাম্মা, পাপ্পাকে নিয়ে আসি আমরা। নুহা একটু চিন্তিত হয়ে বলল, তোমার পাপ্পা এখানে আছে, তোমার সাথে দেখা হয়েছে? নূর মাথায় হাত দিল। দুল বোকা, আমি তো পাপ্পার সাথেই এখানে এসেছি। দেখা তো তেমার সাথে হয়েছে। নুহার কাছে আরুষিকে যেন অন্যরকম লাগল। সারাক্ষণ বকর বকর করে মাথা খাওয়া মেয়েটার কথা হঠাৎ অস্পষ্ট কি করে হয়ে গেল। আরুষি, মাম্মার সাথে মজা করছো তাই না? উফ মাম্মা, তুমি ও দেখি ভুলে গেছ। আমার নাম তো নূর। নুহা যেন স্তব্ধ হয়ে গেল। তার মধ্যে এক অজানা শঙ্কা ক্রমে বাড়ছিল। সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, আবার বলো তোমার নাম কি? নূর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, নূর। নুহা অবাক হয়ে গেল। যেন সবকিছু এক নিমেষে পাল্টে গেল। তার চোখে আকাশের মতো বিশাল এক বিস্ময়। আস্তে আস্তে নূরের সামনে বসে তার গলা তিল আছে কি না দেখল, মুহূর্তেই বুঝতে পারল এটা আরুষি নয়। নুহা যেন এক অদ্ভুত ঘোরে চলে গেল, সমস্ত কিছু মিলিয়ে ফেলতে পারছিল না। এমন সময় দূর থেকে মরিয়ম বেগমের কণ্ঠ ভেসে এল। তিনি এগিয়ে আসলেন। এতক্ষণ দূর থেকেই মেয়ের কথা শুনছিলেন। নূরের দিকে অবাক হয়ে তাকালেন, যেন কিছুটা চিন্তিত। নুহা, ও কি বলছে? নুহা উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলল, ও সত্যিই আরুষি নয়। এটা কিভাবে সম্ভব? তাহলে ওকে? মরিয়ম বেগম একদম নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছু বুঝে উঠতে পারছিলেন না। তার মনে হচ্ছিল সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকলেন। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখে কেমন একটা সাদৃশ্য উঠে এল, এটাই নুহার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু এত বছর পর এমনভাবে কিভাবে? মরিয়ম বেগম কাপা হাতে নূরের মুখ স্পর্শ করে বললেন, এটা আরুষি নয়, কিন্তু এটা তোর আরেকটা মেয়ে। এই কথাটা যেন এক তীব্র ধাক্কার মতো নুহার হৃদয়ে গিয়ে লাগল। আহির ঘরের জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছে। হাতে সিগারেট, মাঝে মাঝে ঠোঁট ছোঁয়াচ্ছে। এই অভ্যাসটা আগে ছিল না, তবে এখন হয়ে গেছে। সবকিছুই যেমন নুহার যাওয়ার পর পরিবর্তিত হয়েছে, তেমনি নূরের আসার পর থেকে আহিরের জীবন কিছুটা হলেও অন্যরকম হয়েছে। সিগারেটও এখন নূরের থেকে লুকিয়ে খেতে হয়। কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে। আহির জানে নূর এখন নিচে সবার সাথে অনেক গল্প করবে, ঘরে আপাতত আসবে না। এই বাড়ির প্রতিটা মানুষের কাছে নূর তাদের প্রাণ। হঠাৎ অনন্যা দৌড়ে এসে বলল, ভাইয়া। আহির তার দিকে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছে? অনন্যা দ্রুত বলল, ওই নূর কি অদ্ভুত আচরণ করছে। কিছু উল্টো পাল্টা কথা বলেই চলেছে। বলছে, আমি নূর নই, আমি আরুষি। আমি প্রথমে ভাবছিলাম হয়তো মজা করছে, কিন্তু এখন কান্না শুরু করে দিয়েছে। বলছে ও নাকি মাম্মাকে ছেড়ে এসেছে, সে আবার মাম্মার কাছে যেতে চায়। বড় নানুর কাছে যেতে চায়, আঙ্কেলের কাছে যেতে চায়। আমি কিছুই বুঝতে পারছি না। আহির চিন্তিত হয়ে বলল, আচ্ছা চল আমি দেখি। আহির নিচে নামতেই দেখল আরুষি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহির কাছে গিয়ে আস্তে করে তার সামনে বসে বলল, কি হয়েছে মাম্মা, তুমি কাঁদছ কেন? আরুষি কাঁদতে কাঁদতে বলল, আমার ক্ষুধা পেয়েছে। আহির হালকা হেসে বলল, হ্যাঁ, তো তার জন্য কাঁদার কি আছে? আমরা এক্ষুনি খাবো, চলো। টেবিলে অনেক খাবার রাখা আছে, তুমি যা ইচ্ছে খাবে। না, আমি খাবো না। আমি বাড়ি যাব, আমি মাম্মার হাতে ছাড়া কিছু খাই না। আমি মাম্মাকে ভীষণ মিস করছি, আমাকে দিয়ে এসো। আমি মাম্মার কাছে যেতে চাই। নূর মাম্মা কোথা থেকে আসবে? মাম্মা। আরুষি একদমে উত্তর দিল, আমি বললাম না আমি নূর নয়। বারবার নূর কেন বলছো? আমি আরুষি। আমার নাম আরুষি। আহির অবাক হয়ে বলল, আচ্ছা মাম্মা, আমার দিকে তাকাও। তারপর আরুষির গলায় থাকা তিলটি লক্ষ্য করে বলল, এটা? মাম্মা বলেছে এটা আমার বার্থমার্ক। আহির কিছুক্ষণ নীরব হয়ে ভাবতে লাগল। তার মানে এটা নূর নয়, অন্য কেউ। তাহলে নূর কোথায়? ইরিনা অবাক হয়ে বলল, কিন্তু নূরের গলায় তো তিল নেই।
আহির উঠে দাঁড়িয়ে বলল, এটা নূর নয়, আরুষি। ইরিনা কিছুটা হতবুদ্ধি হয়ে বলল, কিন্তু আহির, এটা। আহির তাকে থামিয়ে দিয়ে বলল, এটা হয়তো নূরের যমজ বোন আরুষি। আর আরুষি ওর মায়ের সাথে হয়তো সিলেটে থাকে। সিলেটে গেলে হয়তো নূরের আসল বাবা মাকে খুঁজে পাওয়া যেতে পারে। অনন্যা উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু ভাইয়া, নূরের আসল বাবা মা যদি এসব জানতে পারে আর নূরকে আমাদের থেকে নিয়ে যায়? আহির গভীর চিন্তায় পড়ে গেল। সে জানে নূর তার থেকে দূরে যাক, এটা সে চায় না। কিন্তু নূরকে তো খুঁজতে হবে। কোথায় আছে তার মাম্মা? আহির আরুষির দিকে তাকালো, কাঁদতে কাঁদতে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আহির সুতির কণ্ঠে বলল, আমি এক্ষুনি সিলেট যাব। ঈশান কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল, কিন্তু আহির ভাই, এখন যেতে অনেক রাত হয়ে যাবে। আহির দৃঢ় মনোভাবে বলল, কিছু করার নেই। তোরা ওর অবস্থা দেখ, আর না জানি আমার নূর কোথায় কি অবস্থায় আছে। একটা রাত আমি তাকে ছেড়ে দিতে পারি না। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে বলল, চলো, আমরা এক্ষুনি তোমার মাম্মার কাছে যাব। ঈশান বলল, আমি ওর সাথে যাব, চলো। অনন্যা তাড়াতাড়ি বলল, আমিও যাব। আহির মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়।